তো আমাদের যাক, প্রোগ্রামটা এখন যাক, শুরু করবো আমরা মিটিং ইনশাল্লাহ। শুরু হচ্ছে তো। প্রোগ্রামটা শুরু করার জন্য আমি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত প্রোগ্রামার জনাব গোলাম সারোয়ার স্যারকে অনুরোধ করব। অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আমিও দুঃখ প্রকাশ করছি। আসলে ট্রেনিংটা তো 10টায় ছিল। এটা মিটিংটা অনির্ধারিত মিটিং ছিল, হঠাৎ করে মিটিং। এনিওয়ে, আমরা এখন শুরু করি ইনশাল্লাহ। সাউন্ড কম কেন? আমাদের স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে, জি। জি দেখা যাচ্ছে স্যার। জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। ওটিপি নাই, আইডি আচ্ছা, পাসওয়ার্ড আপনারা দিয়ে দিলে। জানেন আমরা কিছু কিছু পারমিট লাইসেন্স বা ইতিমধ্যে ব্যবসা ম্যানুয়ালি দিত, সেটা আপনার অ্যাসেসমেন্ট সময়ে উপস্থাপন করতেন। একটা আমাদের কম্পিউটারে, আমাদের আমার কম্পিউটারে সেশনটা লাগবে, কিন্তু আমরা শিখতে পারবো। অনেকে জানে না, অনেকে জানে না, অনেকে জানে না, মিউট করতে জানে না, ওদেরকে একটু মিউট করে দেন। তা আজকের ট্রেনিংটার উদ্দেশ্য হলো, যেটা আমি বলতেছিলাম, যে আমরা ইতিমধ্যে কিছু পারমিট বা সার্টিফিকেট অনলাইনে বিভিন্ন সংস্থা থেকে অ্যাসেগুরা সিস্টেমে নিয়ে আসছে। যেমন বিএসটিএ সার্টিফিকেটটা আপনারা জানেন, এটা অনলাইনে বিএসটিএ দিয়ে থাকে। আইপিপির ক্ষেত্রে ব্যবসা আইপিপি দুটোই অনলাইনে চলে আসছে। কয়েকদিন আগে আমরা অ্যাটমিক এনার্জিটা চালু করেছি। তার মধ্যে তারপরে সাউন্ড সিস্টেমটা দেবেন। কয়েকদিন আগে কেমিক্যাল ল্যাবের সার্টিফিকেটটা কাস্টমাইজ বলছে যে ল্যাব সার্টিফিকেট আমরা অনলাইনে নিয়ে এসেছি। এইটারই ধারাবাহিকতায় এখন সার্টিফিকেট, লাইসেন্স, পারমিট এগুলি ইস্যু হবে আমাদের সিঙ্গেল উইন্ডো সিস্টেম থেকে। সিঙ্গেল উইন্ডো সিস্টেম থেকে সার্টিফিকেট, লাইসেন্সগুলি অ্যাসাগুরা সিস্টেমে চলে আসবে। অ্যাসাগুরা সিস্টেমে যখন চলে আসবে, তখন আপনারা এগুলি কিভাবে বিল অফ ইম্পোর্ট অথবা বিল অফ এক্সপোর্টে অ্যাকোমোডেট করবে, সেটা আমরা দেখব। তার মধ্যে এখন যেটা সিদ্ধান্ত হয়েছে এনবিআর পর্যায়ে, যে প্রাথমিকভাবে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এক্সপোর্টের যে পারমিট বা লাইসেন্সটা দরকার হয়, সেটা কিভাবে অ্যাসাগুরা সিস্টেমে ইনকর্পোরেট করা যাবে, সেটাই আজকে আমরা দেখব। প্রথমে যেটা বিষয়টা হচ্ছে যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, সেখানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের আওতাধীন কোন প্রতিষ্ঠান, কথার কথা একটা ফার্মাসিউটিক্যাল সে আবেদন করবে, সেখান থেকে সে এক্সপোর্টের পারমিটটা নিবে। পারমিটটা যখন ওখান থেকে অ্যাপ্রুভ হবে, চূড়ান্ত হবে, তখন এটা অ্যাসাগুরা সিস্টেমে অটোমেটিক চলে আসবে। যেমন এলসি, যেমন বাংলাদেশ ব্যাংক যখন এলসিটা ফাইনাল করে অটোমেটিক অ্যাসাগুরা সিস্টেমে চলে আসে, যেমন আইপিএপি অ্যাসাগুরা সিস্টেম ব্যবসা থেকে অটোমেটিক চলে আসে, ইএক্সপি চলে আসে। তদ্রূপ যখন পারমিটটা ডিজিডিএ কর্তৃক অনুমোদিত হবে, সেটা এক্সপোর্টের পারমিট হোক অথবা ইম্পোর্টের পারমিট বা এনওসি হোক, অ্যাসাগুরা সিস্টেমে চলে আসবে। অ্যাসাগুরা সিস্টেমে যখন চলে আসবে, তখন আপনি যে ইম্পোর্টার অথবা এক্সপোর্টারের পক্ষে কাজ করছেন, তিনের কাছে তিনের অ্যাক্সেস থাকবে। তিনি সিঙ্গেল উইন্ডো সিস্টেম থেকে আপনাকে পারমিটের তথ্যপত্র দিয়ে দিন। যখন আপনার কাছে পারমিটের তথ্যপত্র অ্যাভেলেবেল হবে, তখন আপনি অ্যাসাগুরা সিস্টেমে লগ ইন করে বিল অফ এক্সপোর্ট অথবা বিল অফ ইম্পোর্ট প্রসেস করতে পারবেন। এখন কিভাবে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে যে পারমিটগুলি অ্যাসাগুরা সিস্টেমে আসবে, ডিজিডি এর সার্টিফিকেটগুলি, তোর মধ্যে আমরা এক্সপোর্টটা নিয়ে আজকে কাজ করবো এবং দেখবো কিভাবে এক্সপোর্টের সার্টিফিকেটটা প্রসেস করা যায়, অ্যাসাগুরা সিস্টেমে প্রসেস করে বিল অফ এক্সপোর্ট করা যায়। সেরকম একটা আমরা সার্টিফিকেট দেখি আমাদের সিস্টেমে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট, লাইসেন্স, পারমিট। এখানে যদি যাই আমরা, যেমন প্রত্যেকটা সার্টিফিকেটের একটা কোড থাকে। ডিজিডি এর যে এক্সপোর্টের সার্টিফিকেটটা, এটার কোড হলো অ্যাসাগুরা সিস্টেম 4706। অর্থাৎ 4706 দিলে অ্যাসাগুরা সিস্টেমে এই পারমিটটা আমরা দেখতে পাবো। পারমিটে কি কি তথ্যপত্র থাকে আমরা একটা দুটো দেখলে বুঝবো কি কি ধরনের তথ্যপত্র থাকে। যেমন আমি যদি এই পারমিটটা নেই, এটা জাস্ট ভিউ করে আপনাদের দেখার সুবিধা দেখেন কি আছে। যেমন এখানে পারমিটের মধ্যে কি দেখা যাচ্ছে, এজেন্সি। এজেন্সি মানে ডিজিডিএ। আসলে ডিজিডিএ এটা কি? ডিজিডিএ এটা হলো ড্রাগ এক্সপোর্টের জন্য বা ফার্মাসিউটিক্যাল ফিনিশড প্রোডাক্টস এক্সপোর্ট করার জন্য এই সার্টিফিকেটটা প্রযোজ্য হবে। এখন প্রথম প্রশ্ন হতে পারে যে এটা যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সার্টিফিকেট লাগবে এক্সপোর্টের সময়, সেটা কিভাবে সিস্টেম বুঝবে? সেটা বোঝার জন্য আমাদের কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে যেগুলিতে আমাদের এক্সপোর্টকালীন সময়ে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষের সার্টিফিকেট লাগে। অর্থাৎ আমরা ডিজিডিএ কর্তৃপক্ষ থেকে কিছু সংখ্যক প্রোডাক্ট বা এসএস করে লিস্ট পাবো। সেই লিস্টগুলিকে আমরা এসএগুলো সিস্টেমে ইনপুট করে দিব, যাতে এক্সপোর্ট দাখিলকালে সিস্টেম আপনাকে অ্যালার্ট করে, হ্যাঁ এটার জন্য ডিজিডি এর এক্সপোর্ট সার্টিফিকেটটা লাগবে। তাহলে কথা কি, যে কিছু প্রোডাক্ট ডিজিডিএর কর্তৃক সরি ডিজিডিএ কর্তৃক নির্ধারিত কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বিল অফ এক্সপোর্ট দাখিলকালে এই সার্টিফিকেটটা প্রযোজ্য হবে, এবং সিস্টেম সেই ব্যাপারে সার্টিফিকেটের যে প্রযোজ্যতা অর্থাৎ সার্টিফিকেটের বাধ্যবাধকতা আছে এই ব্যাপারে গাইড করবে। তাহলে এটা হলো প্রারম্ভিক বক্তব্য কেন সার্টিফিকেটটা লাগবে।
এখন সার্টিফিকেটের কি কি তথ্য লাগবে? সার্টিফিকেটের একটা নাম্বার থাকে, যেমন এটা হলো রেফারেন্স নাম্বার। আপনারা খেয়াল করেন, ভালো করে দেখেন, এ দিয়ে যে নাম্বারটা, এ ফর, এটা জাস্ট একটা নাম্বার, A2402। হ্যাঁ, অর্থাৎ প্রথম এ তো একটা জাস্ট ইনিশিয়াল নাম্বার, তারপর 24 দিয়ে বুঝা যাচ্ছে যে 24 সালের নাম্বার, তারপর হলো সিরিয়াল নাম্বার। তা অ্যাপ্লিকেশন টাইপ এখানে কিছু নাই, এখানে রেজিস্ট্রেশন একটা নাম্বার থাকে, বাট এটা যখন সার্টিফিকেটটা আপনি এসে করে ইনকর্পোরেট করবে, এই এই তথ্যটা আপনাদের লাগবে না। কিন্তু এক্সপোর্টারের যে নাম্বারটা, বিন নাম্বারটা, এটা কিন্তু লাগবে। এবং এই এই যে সার্টিফিকেটের যে নাম্বারটা, এক্সপোর্টারের যে নাম্বার, বিন, এটার সাথে বিল অফ এক্সপোর্টের কিন্তু মিল থাকতে হবে, না হলে অ্যাকসেপ্ট করবে না। তাহলে দুটো তথ্য বললাম, একটা হলো রেফারেন্স নাম্বার যেটা, বা সার্টিফিকেট বা পারমিট নাম্বার যেটা, এটা আমাদের লাগবে গুরুত্বপূর্ণ উপাদান। ভ্যাট নাম্বারটা, এক্সপোর্টারের ভ্যাট নাম্বারটা গুরুত্বপূর্ণ উপাদান, দুইটা উপাদান বললাম। তৃতীয় হইলো এই যে অ্যাপ্লিকেশনটা, লাইসেন্স বা পারমিট, এটার একটা ইস্যু ডেট থাকবে। এই যে দেখতেন অ্যাপ্লিকেশন ডেট, এটার একটা এক্সপায়ারি ডেট থাকবে। যেমন এখানে এটা কাল্পনিক, এটা ভ্যালিড ডাটা না, আসলে এটা টেস্ট করতেছি তো আমরা। এখানে যেমন প্রায় 2 বছর দেওয়া আছে, প্র্যাকটিক্যালি 2 বছর থাকবে না, হয়তো 1 মাস থাকবে। আর সত্য হলো যদি এক্সটেন্ড করতে হয়, তাহলে 1 মাস সময় অতিক্রম করার আগে এক্সটেন্ড করা যাবে। এটা ডিজিডিএ কর্তৃপক্ষের কাছে যদি এক্সপোর্টার আবেদন করে, ওনারা চাইলে এক্সটেন্ড করতে পারবেন। আর এটার স্ট্যাটাস কি? এটা অ্যাপ্রুভড, অর্থাৎ এটা ডিজিডিএ কর্তৃক অ্যাপ্রুভড অবস্থায় আছে। যদি অ্যাপ্রুভড অবস্থায় থাকে, তখনই শুধুমাত্র বিল অফ এক্সপোর্ট প্রসেস করা যাবে, এবং অ্যাসাইনমেন্ট সিস্টেমে অ্যাপ্রুভ না হলে আসবে না। তাহলে আমরা 3টে উপাদান পেলাম। একটা হলো যে রেফারেন্স নাম্বার বা সার্টিফিকেট বা পারমিট নাম্বারটা থাকতে হবে, পারমিটের যে ভ্যাট নাম্বার সেটা এবং বিল অফ এক্সপোর্টের ভ্যাট নাম্বার মিলতে হবে। এটা কিন্তু চেক করবে না, বাট সিস্টেম ইন্টারনালি দেখবে যে পারমিটের ডেটটা ঠিক আছে কিনা, এবং এটা কবে এক্সপায়ার্ড হবে। যদি এক্সপায়ার্ড কোনো পারমিট দিয়ে বিল অফ এক্সপোর্ট দাখিল বা বিল অফ ইম্পোর্ট দাখিলের চেষ্টা করা হয়, তাহলে সিস্টেম বলবে যে এটা অলরেডি এক্সপায়ার্ড। তাহলে নিচে চলে আসি, এখন এইগুলি হলো মূল কথা। তারপরে লাগবে কি আমাদের কান্ট্রি, যেমন এটা এক্সপোর্ট, তাহলে কান্ট্রি এক্সপোর্ট হবে কোথায়? কান্ট্রি এক্সপোর্ট হবে ইউনাইটেড আরব আমিরাটস, আমিরাটসে এক্সপোর্টটা যাবে। এতটুকু হলো মোটামুটি। এবং এদিকে যদি আমরা আর একটু ডানে যাই, আমরা দেখতে পাবো যে এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, এটা কি ইম্পোর্টের জন্য না এক্সপোর্টের জন্য। এই যে দেখেন এখানে ক্লো ইএক্স, তার মানে এটা এক্সপোর্টের জন্য প্রযোজ্য। টাইপ মাল্টিপল ইউজ, মাল্টিপল ইউজ মানে একটা পারমিট, যখনই কোনো পারমিটের টাইপে মাল্টিপল ইউজ থাকবে, তার মানে এই পারমিটটা একাধিক বিল অফ এক্সপোর্টে ব্যবহার করা যাবে, অথবা ওকে দিতে একাধিক হবে বিল অফ নাকি? ইম্পোর্টে ব্যবহার করা যাবে। আমরা আজকে যে বিষয়টা দেখবো, এটা হলো বিল অফ ইম্পোর্ট। তার মানে ধরে নিব যে এই পারমিটটা একাধিক বিল অফ এক্সপোর্টে ব্যবহার করা তাহলে যাবে। হবে না? আর যেখানে সিঙ্গেল ইউজ বলা থাকবে, টাইপ সমস্যা নাই, ইকুয়াল আমি টু আপনি সিঙ্গেল দেখতে ইউজ আসি। বলা থাকবে, ওটার ওটার উদ্দেশ্য হলো ওই পারমিটটা শুধুমাত্র একটা বিল অফ এক্সপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্য কোনো বিল অফ এক্সপোর্টে এই পারমিট ব্যবহার করা যাবে না। এখন নিচে যদি আসছে, এটা হলো আইটেম, অর্থাৎ এই পারমিটের মধ্যে আমাদের একটা আইটেম আছে, যেমন দেখা যাচ্ছে একটা আইটেম, এবং এখানে এসএস কোড আছে, আমরা এসএস কোড দেখতে পাচ্ছি। এসএস কোডের ডেসক্রিপশন আছে, কান্ট্রি অরিজিন দেওয়া আছে। এখানে কান্ট্রি অরিজিনটা ভুল আছে, এটা অলওয়েজ বাংলাদেশ হবে। বাংলাদেশ থেকে যখন এক্সপোর্ট যাবে, অলওয়েজ বাংলাদেশ হবে কান্ট্রি অফ এক্সপোর্ট। তারপরে প্যাকেজ টাইপ আছে এখানে, এবং এখানে রাইট, এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হলো রাইট অফ ফিল্ড। ডব্লিউআরটি মানে হলো রাইট, আর এফএলটি মানে ফিল্ড, অর্থাৎ এটা যে রিটার্ন অফ হবে পারমিটটা, এটা হবে নেট ওয়েটের ভিত্তিতে। নেট মাস মানে নেট ওয়েট। তো নেট ওয়েট কত দেওয়া আছে? 154 কেজি। এটা কেজিতে দেওয়া 154, অর্থাৎ আমি এই বিল অফ এক্সপোর্ট করি 154 কেজি অথবা কম করতে পারবো, 154 কেজির বেশি করতে পারবো না। তারপরে রাইট অফ ডিটেলস এর মধ্যে এটা হলো কাস্টমসের জন্য বেসিক্যালি, যখন একটা বিল অফ এক্সপোর্ট দাখিল করবে, তখন সেই বিল অফ এক্সপোর্টের তথ্যপত্রটা এখানে আসবে। এবং এটা যখন বিল অফ এক্সপোর্টার রেজিস্ট্রেশন হবে, তখন এই পারমিটটা রিটার্ন অফ হয়ে যাবে, অর্থাৎ পারমিটটা বিল যেমন অ্যাসেসমেন্ট হয়ে গেলে বিল রিটার্ন অফ হয়ে যায়, তদ্রূপ পারমিটটা ডেট কখন? যখন এটা দিয়ে বিল অফ এক্সপোর্ট দাখিল করা হবে, তখন এটা ডেট। তখন আর ডিজিডিএ কর্তৃপক্ষ অথবা এক্সপোর্টার আবেদন করে এই পারমিটের কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। অ্যামেন্ডমেন্ট কাস্টমস করতে পারবে কতটুকু? যতটুকু এই পারমিটের ভিতরে আছে। কথার কথা, পারমিট দাখিল করার সময় 150 কেজি দিয়ে দাখিল করা হয়েছে, তাহলে কাস্টমসের এখতিয়ার আছে অ্যামেন্ডমেন্ট করে এটাকে 154 নিতে পারবে। অথবা 154 দিয়ে দাখিল করা হয়েছে, কাস্টমসের এখতিয়ার আছে এটাকে 150 কেজি করা। ডিপেন্ডস অন মেরিট আর কি, বিষয়টা হলো এরকম। আর একটা বিষয় হলো, এতদিন পর্যন্ত আপনারা যে পারমিটগুলি ব্যবহার করে আসছেন, সেগুলিতে আপনারা দেখেন যে এসএস কোডের উপর আমরা কোনো রেস্ট্রিকশন দেই নাই।
কিন্তু সিঙ্গেল উইন্ডো ভিত্তিক যে পারমিট, লাইসেন্স, এনওসি, সিকিউরিটি সিস্টেমে আসবে, এগুলি কিন্তু এসএস কোড ভিত্তিক রেস্ট্রিকশন আছে এবং আইটেম নাম্বার ভিত্তিক রেস্ট্রিকশন আছে। আমি ধাপে ধাপে আপনাদেরকে যে জিনিসগুলো দেখিয়ে দিব, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে একটাই আইটেম, তাহলে আমরা এই পারমিট ব্যবহার করে এখন একটা বিল অফ এক্সপোর্ট করার চেষ্টা করি, তাহলে জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ধরে নিই একজন সিএনএ এজেন্ট, তাহলে আমি কোথায় যে সিকিউরিটিতে ক্লিক করব, গুডস ক্লিয়ারেন্সে যাব, ডিক্লারেশন, ডিটেল ডিক্লারেশন, দেন ডিটেল ডিক্লারেশন। এখন এখানে গিয়ে আমরা নিউতে ক্লিক করব। আমি পুরো প্রসেসটা কয়েকবারই দেখাবো, সুতরাং আপনাদের ওরিড হওয়ার কিছু নেই। বাট আমার একটাই সত্য যে আপনার ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন এবং শুনবেন। ওপেন সাউন্ড এখন সিস্টেম আমরা ওইটা একটা বানাই দাখিল করব, ধাপে ধাপে দেখবো যে কি কি ভুল ত্রুটি সিস্টেম দেখে অথবা দেয় এবং কিভাবে কারেক্ট করব আমরা। তাহলে এটা একটা খালি ফর্ম। নর্মালি আমরা যেভাবে এক্সএমএল ফাইল ইম্পোর্ট করি, আমরা কাজের সুবিধাতে একটা এক্সএমএল ফাইল ইম্পোর্ট করে নিই যাতে আমাদের সময় কম লাগে। তাহলে আমি এক্সএমএল ফাইল করা আছে, সেখান থেকে একটা এক্সএমএল ফাইল নিলাম। এখন ধরেন এটা কাস্টমার চট্টগ্রামে দাখিলকৃত, এটা IM4 আছে, আমি এটাকে করে দিচ্ছি EX1 এক্সপোর্ট বানানোর জন্য। ওকে, এখন এখানে আমি এটাকে 4000 এর জায়গায় 1000 করে নেব যেহেতু এক্সপোর্ট। আর এইটা ইম্পোর্টারের বিন, এটাকে আমি নিয়ে যাচ্ছি এক্সপোর্টারের বিন হিসাবে। এটা মুছে দিলাম, এটা লাগবে না। এখন যদি আমি ধরেন চেক দেই, সিস্টেম হয়তো কিছু বলতে আমাকে বলবে, যেমন কান্ট্রি ডেস্টিনেশন কোড ম্যান্ডেটরি, ক্যারিয়ার কোড ম্যান্ডেটরি, EXP ম্যান্ডেটরি, যেহেতু এক্সপোর্ট EXP ম্যান্ডেটরি বলবে স্বাভাবিক। তাহলে আমরা কান্ট্রি ডেস্টিনেশনটা বলি। তো কান্ট্রি ডেস্টিনেশন আমাদের যে পারমিট আছে, সেই পারমিটে কি দেওয়া আছে দেখি তো। আপনাদের কাছে কিন্তু পারমিটের প্রিন্ট আউট কপি থাকবে, আপনাদেরকে আপনাদের এক্সপোর্টার সেই কপিটা সরবরাহ করবেন সিঙ্গেল উইন্ডো থেকে। এক্সপ্রেশন খবর আছে কম চাকরি করবো কেন আমি কি এমনি করতেছি যদি আমরা এটাই নেই, ধরি নেই এই পারমিটটাই নেই, যেমন এই পারমিটে এক্সপোর্টারের কোড কি দেওয়া আছে, এক্সপোর্টারের এই যে নাম্বার হলো এক্সপোর্টারের নাম্বার, বিন নাম্বার এটা। তাহলে এক্সপোর্টারের বিন নাম্বার আমরা কপি করে এখান থেকে নিয়ে যাই সহজ করার জন্য। এটা যদি কপি করে আমরা নিয়ে যাই, আমরা এখন আমরা কোথায় নিয়ে যাবো, আমরা এটাকে ডিটেল ডিক্লারেশন নিয়ে যাবো। কোথায় কপি করব, এখানে কপি করব। অর্থাৎ আমরা এক্সপোর্টারের সাথে মিটিং চলছে তো ট্রেনিং এর সাথে বিল অফ এক্সপোর্টের ট্রেনিং এ আছে, পরে কথা বললাম এতটুকু। যেমন এখানে এজেন্সি অ্যাপ্লিকেশনে, এই এজেন্সি অ্যাপ্লিকেশনে এখানে ভ্যাট নাম্বার যেটা, এটা হলো এক্সপোর্টারের ভ্যাট নাম্বার। এই ভ্যাট নাম্বারটাকে কপি করে, সরি বুঝলাম না। আচ্ছা, তাহলে আমরা এক্সপোর্টারের ভ্যাট নাম্বারটা কপি করে দিলাম। ওকে, তারপরে কি বলছে, কান্ট্রির একটা বিষয় আছে। তাহলে কান্ট্রি কি কোথায় যাবে, এটা পেরুতে এক্সপোর্ট হবে। এই দেখেন পেরুর কোড, তাহলে পেরুর কোড হইলো পি, কান্ট্রি ডেস্টিনেশন হলো পি, আর কান্ট্রি এক্সপোর্ট বা অরিজিন হবে বাংলাদেশ। যেমন এই যে বাংলাদেশ, আপনার নিচে দেখতেই পাচ্ছেন এটা বাংলাদেশ। তাহলে এখানে কান্ট্রি এক্সপোর্ট হলো BD, আর কান্ট্রি ডেস্টিনেশন কোথায় হবে, ভুল হয়েছে ভাই, পি হবে, কান্ট্রি অরিজিন পি হবে, কান্ট্রি অরিজিন BD, ঠিক আছে। কান্ট্রি ডেস্টিনেশন লাগবে পি লাগবে, রাইট। প্রোগ্রামার আচ্ছা, এটা ক্যারিয়ার কোড দিতে হয়, আপনারা জানেন। আমরা একটা ক্যারিয়ার কোড দিয়ে দিই এখানে। ধরেন চট্টগ্রামের কোন একটা ফেড প্রোডাক্ট নিয়ে নিলাম আমরা। প্র্যাকটিক্যালি তো আমরা জানি কোন ক্যারিয়ার কোডের মাধ্যমে যাবে। তারপরে কান্ট্রি ডেস্টিনেশন হলো পেরু, PE। তারপর কান্ট্রি অরিজিন কি হবে, চাইনা আছে, আমরা এটাকে বাংলাদেশ করব, BD করব। এখন কিছু কাজ আমরা করেই ফেললাম। এখন EXP ম্যান্ডেটরি, আমাদের কাছে কোনো EXP নাম্বার নাই, আমরা এটা কোনো প্র্যাকটিক্যাল উদাহরণ হিসেবে নেওয়া যাবে না, এটা আমি দেখানোর জন্য দেখাচ্ছি।
যেহেতু আমরা টেস্ট কেস করছি, আমরা ধরে নিচ্ছি আমার কাছে ইএক্সপি রেফারেন্সটা এই মুহূর্তে না, আমি এটাকে ইএক্সপি ছাড়া করার চেষ্টা করি। প্র্যাকটিক্যালি কিন্তু ইএক্সপি ছাড়া হবে না, আমাদের ইএক্সপি লাগবে। এখন মূল কাজটা কিন্তু এখন এখন আমি এটার সাথে একটা পারমিট যুক্ত করব। তাহলে পারমিট যুক্ত করলে আমরা যাব কোথায়? এটিটি ডক নামে একটা নিচের দিকে ট্যাব থাকবে, এটিটি ডক, খেয়াল করবেন, এটিটি ডক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আইটেম, এই বিল অফ এক্সপোর্টে কয়টা আইটেম আছে? এখন পর্যন্ত একটাই আইটেম আছে। দেখুন, আপনারা যদি উপরে যান 6 নম্বর বক্সে, এখানে যদি যান, কত টোটাল 5 নম্বরে একটাই আইটেম আছে। তাহলে আমরা এটিটি ডকে যদি যাই, আইটেম 1, এখানে কোড কোড মানে ওই যে ডিজিডিএর সার্টিফিকেট, সেটার একটা কোড আছে যেটা আমরা এখানে দেখলাম 100 4706, একদম টপে থাকে 4706। তাহলে এখানে এন্ট্রিটা হবে 4706। এখন রেফারেন্স মানে হলো পারমিট নাম্বারটা বা লাইসেন্স বা এনওসি নাম্বারটা, সেটা এখানে যেহেতু আমার এরিয়া ইলেকট্রনিক কপি আছে, আমি এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। এখন সিএলপি মানে সার্টিফিকেট লাইসেন্স পারমিট আইটেম, অর্থাৎ আমার যে পারমিট লাইসেন্স বা পারমিট এনওসিটা আছে, তার এটা কত নম্বর আইটেম। অর্থাৎ এটা তো ধরে নিচ্ছি বিল অফ এক্সপোর্টের 1 নম্বর আইটেম, কিন্তু পারমিটের কত নম্বর আইটেম? এখন এখানে বিষয়টা হলো, এখানে পারমিটেও কিন্তু একটাই আইটেম আছে, কিন্তু কোনো কোনো সময় পারমিটে একাধিক আইটেম থাকবে, তখনই ঝামেলাটা হবে। এই জন্য আমরা দেখিয়ে দিব যাতে মাল্টিপল আইটেম থাকলেও আপনারা কিভাবে কাজটা ভালোভাবে করতে পারেন। এখন তাহলে পারমিটেরও 1 নম্বর আইটেম আর বিল অফ এক্সপোর্টেরও 1 নম্বর আইটেম, তাহলে এখানে এক হবে। সিস্টেম কিন্তু এই জিনিসটা কোরিলেট করে। এখন দিলাম, দেওয়ার পরে একটা ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে এই বইয়ের মতো আইকন, এটা আপনারা জানেন, এটা আপনারা যখন কন্টেনার অ্যাড করেন তখনও এই আইকনটা ব্যবহার হয়, অথবা ব্যবসা যখন পারমিট অ্যাড করেন তখন এই কাজটাই আপনারা করেন। এখন এই বইয়ের মধ্যে ক্লিক করলে এটা ডাউন হয়ে যাবে, এখানে ইনসার্ট হয়ে যাবে। এখন ভেরিফাই করেন, একটা ভুল দিবে, কারণ হচ্ছে কি, এখন এই ভুলটা দেখেন আপনারা, এই ভুলটাও কি বলছে যে সিএলপি রেফারেন্স, সিএলপি মানে আমাদের যে পারমিট নাম্বারটা যেটা অ্যাড করেছি, দেখেন এটার নাম্বার হলো 476 শেষে, ট্যারিফ কোড ইনকম্প্যাটিবল। অর্থাৎ আমরা যদি বিল অফ এক্সপোর্টের 35 নম্বর বক্সে যাই, 33 নম্বর বক্সে, এখানে এসএস কোড কত আছে? 29011000। আর পারমিটের এসএস কোড কত দেওয়া আছে? পারমিটের এসএস কোড দেওয়া আছে, দেখেন 30049099। এসএস কোড দুটা কি সমান হলো? এসএস কোড দুটা সমান হয় না, তার মানে সিস্টেম আমাকে পারফর্ম করতে দিবে না। এখন কাজ কি করা যাবে? কাজ হলে এখানে সংশোধনটা করে দিতে হবে, 30049099। এখন যদি দেই, সিস্টেম আমাকে বলবে, কি বলবে? নো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। আচ্ছা, আরেকটা ভুল পাওয়া গেল, ভুলের মাত্রা দেখি বেড়ে যাচ্ছে, কারণ কি এটাকে বলতে পারবেন যে কেন ভুল হচ্ছে? নো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অত কি? অত হলো আমার এখানে এই ডলারটা খরচ হয়ে গেছে। যদি দেখি পারমিটে কিসের ভিত্তিতে রিটার্ন অফ হবে বলছে, নেট মাস কত আছে? 200 আছে। তো আমি কত দাবি করছি? আমি এখানে যেটা বিল অফ এক্সপোর্টে ফুলফিল করছি সেটা হচ্ছে কত? 400 কেজি। তাহলে এটাকে 200 কেজি পর্যন্ত আমি সর্বোচ্চ যেতে পারবো, 200 কেজি পর্যন্ত সর্বোচ্চ যাওয়া যাবে। এখন যদি চেক দেয়, সিস্টেম কি বলবে? এখন বলবে যে ঠিক আছে। এখন আমি ইচ্ছে করে কান্ট্রি ডেস্টিনেশনটা ভুল করে দেই, ধরেন এটা চাইনা, সিস্টেম কি বলে দেখেন, কান্ট্রি ডেস্টিনেশন ইনকম্প্যাটিবল। এগুলো আপনারা জানেন, যেহেতু আপনারা এলসিতে এই কন্ট্রোলগুলি মোটামুটি দেওয়া আছে। এখন কান্ট্রি ডেস্টিনেশন ধরেন কান্ট্রি অরিজিন ইন্ডিয়া দেই, সিস্টেম কি বলবে দেখি, কিছু বলে কিনা। ডেস্টিনেশন ধরতেছে, অরিজিন ধরে না, তাই বলি কিন্তু অরিজিন ভুল দেওয়া যাবে না কিন্তু। তাহলে এখানে এটা কিন্তু বিডি হবে, আর এখানে এটা হবে ফেরু। তো ফেরুর কোড আমরা পি দিই। এখন যদি আমি ভ্যাট নাম্বারটা চেঞ্জ করে দেই, কথার কথা ভ্যাট নাম্বার, এটা তো অন্য একটা ভ্যাট নাম্বার দেই না, এই ভ্যাট মনে ছিল আমাদের। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখেন ভ্যাট নাম্বারটা নিচ্ছে না, এই ভ্যাট নাম্বার ইনকম্প্যাটিবল। কারণ কি, পারমিটে যে ভ্যাট নাম্বারটা আছে, এই ভ্যাট নাম্বারের সাথে পারমিটের এই যে এনওসি বা পারমিটের যে ভ্যাট নাম্বার আছে, সেই ভ্যাট নাম্বারের সাথে বিল অফ এন্ট্রির ভ্যাট নাম্বারে কোনো সামঞ্জস্যতা আছে নাই, এই কারণে এরর দিচ্ছে। আরেকটা বিষয় আমরা খেয়াল করি, এই পারমিট কি সিঙ্গেল ইউজ না মাল্টিপল ইউজ? এই পারমিট মাল্টিপল ইউজ। তাইলে আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা এটা দিয়ে 2টা বিল অফ এন্ট্রি করবো, 2টা বিল অফ এক্সপোর্ট করবো। তাইলে ওয়েটটা একটু কমিয়ে দেই আমরা, যাতে করে আমরা আরেকটা বিল অফ এক্সপোর্ট করার সুযোগ পাই। তাইলে আমরা ধরেন এটা ধরে নিচ্ছি 100 কেজি যাবে, আর এখানে হলো 120 কেজি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আমি যতটুকু দেখালাম বোঝা গেল? জি জি।
হ্যাঁ, এখন ভ্যাট নাম্বার তো আমি চেঞ্জ করছি, তার কারণে ভুল ধরছে, বোঝা যাচ্ছে? এই যে ভ্যাট নাম্বারের জন্য আবার ধরছে কোম্পানি কোড ইনকম্প্যাটিবল। তার মানে কি, এক্সপোর্টারে যে কোডটা দিয়েছি সেটার সাথে পারমিটের কোড মিলতেছে না। এখন পারমিটের কোড যদি মিলাতে যায় তাহলে এই নাম্বারটা আমার আবার চেঞ্জ করতে হবে, ভ্যাট নাম্বারটা আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা ভ্যাট নাম্বারটা চেঞ্জ করে দিই, এজেন্সি থেকে কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি করে নিয়ে আসি, আমি কপি করলাম। এখন যদি এখানে দেই দেখা যাবে যে ঠিক হয়ে গেছে। আর বাকি তথ্য তো আমরা জানি, কারেন্সি কোড ভ্যালু টেলু এগুলো আমরা মিলিয়ে দিব যেভাবে আমার সেগুলি কন্ট্রোল হবে কিন্তু ইএক্সপির সাথে। এখানে যেহেতু ইএক্সপি নাই, যার কারণে কারেন্সি ধরছে না, কম বেশি কি আছে সেটা কিছু বলছে না। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনার বিল অফ এক্সপোর্ট করবেন তখন ইএক্সপি যখন থাকবে তখন কারেন্সির বিষয়টা আসবে, ভ্যালুর বিষয়টা আসবে, এই জিনিসগুলি আসবে। তাহলে আমরা একটা বিল অফ এক্সপোর্ট এখন দাখিল করি। ও আমরা আচ্ছা। আমি আর স্টোর করলাম না, আমি সরাসরি বিল অফ এক্সপোর্ট দাখিলে চলে গেলাম। এখন এই যে ওরাই দেখেন পেলে সমস্যা 389 নেই। নাম্বার আমাদের বিল অফ এন্ট্রি। এখন কাস্টমস নর্মালি যেভাবে অ্যাসেসমেন্ট করে সেভাবে কাস্টমস অ্যাসেসমেন্ট করে, এবং কাস্টমস জানতেও পারবে, দেখতেও পারবে। এখন আমরা যদি এই পারমিট হলো 476 শেষে, এই পারমিটটা যদি দেখবো যে এখানে কিন্তু অলরেডি কিছু 100 চলে গেছে এখান থেকে। আমি এটাও ক্লোজ করি। আমরা যদি এই পারমিটটাকে দেখার জন্য দেখি যে কি অবস্থা এই পারমিটটার, এইখানে যদি আমরা ব্যাক করি, এখানে যদি নাম্বারটা দেই এজেন্সি রেফারেন্স ইকুয়াল টু নিউক্লিয়াস। এখন এই পারমিটটা যদি দেখেন, এটা যদি ডিটেলসে যাই আমি দেখতে পাবো কি, দেখেন ইউএটি বিএইচডব্লিউ, অর্থাৎ এই পারমিটটা এসেছে কোত্থেকে, এনএসডব্লিউ সিস্টেম থেকে আসছে। পার্শিয়াল রিটার্ন অফ কথাটা কেন আসছে, এটার কারণ হলো এই পারমিটে যতটুকু কোয়ান্টিটি ছিল পুরোটা কিন্তু ব্যবহৃত হয় নাই, কিয়দংশ ব্যবহৃত হয়েছে, কিছু অংশ অবশিষ্ট আছে, এই জন্য এটা পার্শিয়াল। অর্থাৎ এটা দিয়ে যখন পার্শিয়াল থাকবে তখন ধরে নিতে হবে যে এটা দিয়ে আরেকটা বিল অফ এন্ট্রি করার সুযোগ রয়েছে। এখন আমি যদি দেখি পারমিটের এখানে এখানে দেখতে পাবো এটা, এই যে দেখেন এখানে ছিল 200 কেজি ছিল, এখন কতটুকু আছে, 100। 100 কেজি আছে, আর 100 কেজি ব্যবহৃত হয়েছে। 100 কেজি যে ব্যবহৃত হয়েছে সেটা প্রুফ কোথায়, সেটা প্রুফ হলে এখানে রাইট অফ ডিটেলসে গেলে দেখা যাবে যে C389 এর মাধ্যমে বাকি 100 কেজি ব্যবহার হয়ে গেছে, অর্থাৎ আর 100 কেজি আছে। যখন এসআইগুড়া এই বিল অফ এক্সপোর্টটা প্রসেস করবে, আপনি যখন এই বিল অফ এক্সপোর্ট প্রসেস করবেন সাথে সাথে এসআইগুড়া সিস্টেম সিঙ্গল উইন্ডো সিস্টেমকে তথ্য পাঠিয়ে দিবে। সাথে সাথে সিঙ্গল উইন্ডোর ড্যাশবোর্ডে আপনি কি দেখতে পারবেন যে আপনার এই পারমিটটা অ্যাসাইন সিস্টেম ব্যবহার হচ্ছে, এবং সেটার বিপরীতে 100 কেজি অবশিষ্ট আছে আর বাকি 100 কেজি ব্যবহৃত হয়েছে, এবং বিল অফ এন্ট্রি নাম্বার বা বিল অফ এক্সপোর্ট নাম্বার এত, সেটা সিঙ্গল উইন্ডোর সিস্টেম থেকে আপনার এক্সপোর্টারও জেনে যাবে। এই হইলো মোটামুটি। এখান থেকে অ্যাসাইন সিস্টেম থেকে যেহেতু আপনাদের ভিউ অ্যাক্সেস আছে আপনারাও দেখতে পারবেন। সেটা আপনারা কিভাবে দেখবেন, আমরা যদি ওই বিল অফ এক্সপোর্ট যেটা 389 এখন দাখিল করলাম সেখানে যদি যাই আমরা দেখতে পাবো। কথার কথা আমরা আজকে বিল অফ এন্ট্রি নাম্বার 389, কোন কাস্টমার হলো চট্টগ্রাম 301, তাহলে বিল অফ এন্ট্রি ডেট হলো আজকের ডেট। এখন আমরা এখানে যদি রিট্রিভ করি, ভিউ করব, আমরা ধরে নিচ্ছি আমি সিএনএফ এজেন্ট, আমি ভিউ করব। তো ভিউ করলে যেটা হবে এই পারমিটটা আমি দেখতে পারবো এখান থেকে। আর পারমিটের, হ্যাঁ ওটাও করা যায়। আর ভাইস ভার্সা হিসাবে পারমিটের ভিতর থেকে যেমন বিএল থেকে বিল অফ এক্সপোর্ট বিল অফ ইম্পোর্ট দেখা যায়, তদ্রুপ সি নাম্বার পারমিটের ভিতর থেকেও বিল অফ এক্সপোর্ট দেখা যায়। তো এগুলি অপ্রয়োজনে আমার ওরা কাজ ব্যবহার করার করতেছে। দরকার নাই। আমরা যদি নেহায়েত প্রয়োজনে, যেমন এখানে এখন যদি অ্যাটাচ ডকে যাই, আমরা অ্যাটাচ ডকে গেলেই নিচে কিন্তু আমাদের যে পারমিটটা আমরা ব্যবহার করছি সেটা আমরা এখান থেকে দেখতে পাবো, এবং এখানে যদি রাইট ক্লিক করি ভিউ পাওয়া যাবে। ভিউ দিয়ে আমরা পারমিটটা দেখতে পারবো যে আমার আর কত অবশিষ্ট আছে। এখন এখানে দেখা যাবে যে আমার আরো 100 অবশিষ্ট আছে, এই যে 100, এই 100 দিয়ে আমি বিল অফ এক্সপোর্ট করতে পারবো। অথবা যদি এরকম হয়, এগুলি আমি কিন্তু উদাহরণ হিসেবে বলতেছি, এগুলি কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এই কাজগুলি করবো না হয়তো সব সময়। যেমন এখানে ধরেন শর্ট শিপমেন্ট হয়েছে, আমার 80 কেজি যায়নি আসলে। আমি যখন স্টাফিং হওয়ার পর আমি নিশ্চিত হলাম যে আমার এখান থেকে 80 কেজি যায় নাই, সরি 100 কেজি যায় নাই, 20 কেজি, তাইলে তখন আমার কাজ হবে
স্টেপিং হওয়ার পরে অ্যাসেসমেন্টটা কমপ্লিট করা এবং এখানে এআরও সাহেবকে দিয়ে অ্যামেন্ডমেন্টটা করিয়ে নেওয়া। তাহলে কি হবে, তাহলে এখানে যেটা করতে হবে আমার, ধরেন এটা এর উপর যে কাজ, তাহলে এরও কি করবে, এখানে 100 কেজির জায়গায় 80 কেজি করবে। এখানে ধরেন তখন নেট ওয়েটও গ্রস ওয়েটও কমে আসার কথা, কমে আসলো। তাহলে কত ছিল, 200 ছিল, 200 থেকে যদি 100 করেছিলাম, রিমেনিং হলো 100, এখন 80, তার মানে রিমেনিং হওয়ার কথা 120। দেখি সিস্টেম কি করে। তাহলে ভেরিফাই করলাম, এটা এর উপর যে কাজ অথবা আর উপর যে কাজ, অ্যামেন্ডমেন্ট করিয়ে নিলেন আপনি। তাহলে ভ্যালিডেট করেন, ভ্যালিডেট করার পরে সিঙ্গেল উইন্ডোতে এখন আরেকটা রিকোয়েস্ট চলে যাবে যে এই পারমিটটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। কি নেট গেল কেন? এটা তো এটা নেট গেছে ক্লিক নাকি? করলে আমরা এটা দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা যাবো কোথায়, অ্যাটাচ ডক। খেয়াল রাখতে হবে ব্যবসার সাথে কিন্তু গোলমাল পাকানো যাবে না। ব্যবসার কাজটা হলো পারমিট ইনফরমেশন, আর সিঙ্গেল উইন্ডো কেন্দ্রিক যে সার্টিফিকেট লাইসেন্স পারমিট আসবে সেগুলি হলো এটিডি ডকের মধ্যে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, কিন্তু গোলমাল করবো না। কিন্তু গোলমাল করে টরে ভেজাল টেজাল লাগিয়ে দিয়ে তখন আবার এনবিআর কাস্টমার এইসব ঝামেলা কিন্তু করবো না। এই জন্য আজকে আমি যতক্ষণ সময় দিতে পারি চেষ্টা করবো আপনারা ভালোভাবে বুঝে নেন। এটিডি ডকে যাব, এটিডি ডকে যাওয়ার পরে এখানে যদি ক্লিক করি, এবার রাইট ক্লিক করি, রাইট ক্লিক করি ভিউ করি, ভিউ করলে আমি দেখতে পাবো। দেখেন নিচের দিকে যাই আমরা, এখন দেখেন একটু আগে এখানে কিন্তু 100 ছিল, এখন এখানে কত, এখানে 50 কমাইলো না, 20 কমাইলো না, এখানে হচ্ছে 120। 120। কারণটা কি, এই 120 এর কারণ কি, আমরা অ্যামেন্ডমেন্ট করেছি, শর্ট শিপমেন্ট আছে করে এটা কমে নিয়ে আসছে, এইজন্য 120 হয়েছে। শর্ট ওইটাই শর্টটা দেখা যাচ্ছে ইয়া করলো না, 120। এখন যদি রাইট অফ ডিটেইলস শর্ট যায়, হইছে। এখন দেখবেন এই যে 100 দিয়ে বিল অফ এক্সপোর্ট দাখিল হয়েছিল, এটা পোস্ট এন্ট্রি মিন্স পোস্ট এন্ট্রি না, এটা আমাদের বোঝার সুবিধাতে, অর্থাৎ পারমিটটা যখন রিটার্ন অফ হচ্ছে, রিটার্ন অফ হবে বিল অফ এক্সপোর্ট দাখিলের পরে, সাথে সাথে রিটার্ন অফ হয়ে যাবে। এরপরে যতগুলি হবে এটা এসআই কোডের বিল অফ এন্ট্রি পোস্ট এন্ট্রি না, এটা হলো লাইসেন্স বা পারমিটের ক্ষেত্রে পোস্ট এন্ট্রি। অর্থাৎ লাইসেন্স বা পারমিটটা যখন কর্তন হবে প্রথম অবস্থায় বিল অফ এক্সপোর্ট দাখিলের পর, এর পরবর্তীতে যতগুলি অ্যামেন্ডমেন্ট হবে, কি বললাম, এটা এখন ডকুমেন্ট সাবমিটের পূর্বেই যখন ইয়েস ক্লিনিকে থাকবে। কত নেটওয়ার্ক কত কেজি ওখান থেকে পারমিশন সেই দিতে ভাষা হবে। না, আমি এই জন্য ক্লিয়ার করে দিলাম। তার মানে এটা হলো 20 আমি drugs কমিয়ে এর। দিলাম, তো 120 হ্যাঁ গেলে ওই 80 বলতেছে আর কি সেটা সবে এখানে দেখাচ্ছে। এখানে যদি অ্যাপ্লিকেশনে যায় তো 200 থেকে যদি 80 বাদ যায় তাইলে 120ই থাকবে। অর্থাৎ আমরা যদি এখন আরেকটা বিল অফ প্রসেস করি 120 দিয়ে করতে পারবো, অথবা যতক্ষণ পর্যন্ত 120 শেষ না হবে ততক্ষণ পর্যন্ত করতে পারবো। তাহলে আমরা আরেকটা করি, এটাই অবশ্যই আমরা আরেকটা ডিক্লারেশন করি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। এর পরবর্তীতে আমি মাল্টিপল আইটেম দিকে আপনাদেরকে একটা ডিক্লারেশন করে দেখাবো, যাতে আপনাদের পুরো বিষয়টা একদম স্বচ্ছতা লাভ করে। তাহলে এখন আমরা এই পারমিট ব্যবহার করি, আরেকটা বিল অফ এক্সপোর্ট দাখিল করি, দেখি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আর তুমি না ঠিক আছে, আরেকটা স্যার, এটা যদি আপনার এটিডিসি ডকসে না দিই, ব্যবসার মতো যদি পারমিট ডকসে দিত তাহলে আরো সুবিধা হতো আর কি, তাহলে সবগুলো একসাথে কাজ করা যাইতো। এখন তো যাবে। মতামত বা পরামর্শ ভালো, কিন্তু ওকে ভালো হয়েছে তা, হ্যাঁ সেটা হইতো, কিন্তু এটা ওই ব্যবসার পারমিট আর সিঙ্গেল উইন্ডোতে যে পারমিট গুলি হবে, পারমিট গুলি টাইপের মধ্যে এবং ব্যবহারের মধ্যে কিছুটা পার্থক্য আছে, যার কারণে এটাকে আমরা ভিন্ন ট্যাবে নিয়ে আসছি। সিঙ্গেল উইন্ডো পারমিট গুলি সব অ্যাটাচ ডকুমেন্ট থেকে ব্যবহৃত হবে, আর ব্যবসা বা অন্যান্য পারমিট যেগুলি এসএগুডার ইনবিল্ড নিজস্ব সেগুলি হবে পারমিট ডক থেকে হবে। পার্থক্য করে দিলাম আপনাদের। এনি এটা আশা করি আমাদের প্র্যাকটিসে চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি। তাহলে আমরা একটা এক্সএমএল ফাইল নেই, আগের মতো একটা এক্সএমএল ফাইল নিয়ে নিলাম। তো এটা আমার ক্ষেত্রে IM4, আমি এটাকে EX বানিয়ে নিচ্ছি, EX বানিয়ে নিচ্ছি দেখানোর জন্য, দেখানোর জন্য সি ফালাবে, আর সি ফালাইলে ক্যান্সেল করতে তুমি পারবা না ক্যান্সেল করতে। অথবা কথা যদি কোনো ইন্ডাস্ট্রি যদি এরকম হয়, কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যদি এরকম হয়, তার বন্ড ফ্যাসিলিটি থাকে, তাহলে কি হবে, তাহলে এখানে 107 সরাসরি এনবিআর থেকে কাজ প্রশ্ন করার জন্য আমরা পরে সময় দিব। আমি আগে দেখানো শেষ করি, তারপরে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে ভালো হবে।
একজন হ্যান্ড রেজ করছেন, রেকর্ডিং হচ্ছে সময় দিব, আগে আমি শেষ করি। আমার পিসিতে রেকর্ড আছে, সেটা কথা বলছি। তাহলে বিষয়টা বুঝে গেল। এটা হলো আমি যেটা 1000 ব্যবহার করছি ডিরেক্ট এক্সপোর্ট। এখন প্রশ্ন হলো কোন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যদি বন্ড ফ্যাসিলিটি থাকে তাহলে ওনার ক্ষেত্রে কিন্তু সরি ওনার ক্ষেত্রে কিন্তু 1000 হবে না, ওনার ক্ষেত্রে 1072 হবে কথা। তাহলে দিলাম 1072। এখন যেটা লাগবে আর কি তথ্য লাগবে, ইএক্সপি লাগার কথা, তো আমরা ইএক্সপি টিএক্সপি দিলাম না, আমি শুধুমাত্র এটাকে এক্সপোর্ট হিসেবে ট্রিট করলাম। এখন ভুলগুলি আসুক আস্তে আস্তে। কান্ট্রি ডেস্টিনেশন কোড ইজ ম্যান্ডেটরি, তো কান্ট্রি ডেস্টিনেশন কত আমরা তো জানি, আমরা জানি পেরু, তাহলে পিই, ওকে দিলাম পিই। তারপরে কেরিয়ার কোড লাগবে, যেটা আমরা জানি, আমরা একটা কেরিয়ার কোড এখান থেকে নিয়ে নিই। আপনারা তো প্রকৃত কেরিয়ার কোডই দিবেন যিনি বিএল ইস্যু করবেন, আমি একটা অনুমান ভিত্তিক দিই যেহেতু আমি জানি না। তারপরে কি লাগবে আমার, বিএল রেফারেন্স মাস্ট বি এমটি, এখানে বিএল রেফারেন্স তো লাগবে না যেহেতু এটা এক্সপোর্ট, এটাও লাগবে না, উপরে যদি ম্যানিফেস্টো তথ্য থাকে সেটাও লাগবে না, তাহলে এই এররটা চলে যাবে। এখন ইএক্সপি লাগবে আমাদের, তো ইএক্সপি আমি দিচ্ছি না যেহেতু আমার ইএক্সপি টিএক্সপি এইসব আমার প্রস্তুতিতে বা আমার ভান্ডারে নাই এই মুহূর্তে, আমি ইএক্সপি ছাড়াই করছি। কিন্তু এটা দৃষ্টান্ত না, কিন্তু আপনারা অনেকে রেকর্ড করতেছেন, বাট এটা কিন্তু দৃষ্টান্ত হিসেবে না, কিন্তু এটা কোনো মডেল না, এটা কিন্তু আইডিয়ানটা বলা যাবে না যে এনবিআরের অমুক স্যার বা অমুক প্রোগ্রামার সাহেব এটা দেখিয়েছেন এভাবে, এটা মডেল না, এটা হচ্ছে জাস্ট টেস্ট কেস হিসেবে ট্রেনিং হিসেবে আমি নিচ্ছি, এটা দৃষ্টান্ত না কিন্তু, যেহেতু আমার কাছে ব্যাপক তথ্য এই মুহূর্তে নেই। তাহলে ডান। এখন কিন্তু পারমিট অ্যাড করি নাই, পারমিট কিন্তু অ্যাড করতে হবে এখানে, যদি ওই টেস্টিং এনভায়রনমেন্টে এখন আমাকে পারমিট অ্যাড করার জন্য বলছে না, কিন্তু এটা যখন লাইভে যাবে, খুব শীঘ্রই লাইভে যাবে, তখন কিন্তু পারমিট অ্যাড করব যে এসএস কোডটা পারমিটেড আওতাধীন হবে, ওই এসএস কোড দিয়ে বিল অফ অ্যাক্সেস প্রসেস করলে সিস্টেম বলবে যে আপনার এটার জন্য পারমিট লাগবে। তো আমি তদ্রূপ যেমন এখানে পারমিট অ্যাড করি, তাহলে অ্যাটাচ ডকে যাব পারমিট অ্যাড করার জন্য, গেলাম এখানে তদ্রূপ আগের মতোই আইটেম 1, এই এদিকের আইটেম একটা খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, এখানকার আইটেম মানে বিল অফ এন্ট্রির আইটেম, আর সিএলপি আইটেম মানে পারমিটেড আইটেম। এটা নট নেসেসারি যে বিল অফ এন্ট্রির আইটেম এবং সিএলপির আইটেমের দুটার নাম্বার সমান সমান হতে, এরকম না। কথার কথা এখানে আমার বিল অফ এক্সপোর্টের নাম্বার আইটেম নাম্বার 1, আমার পারমিট বা সিএলপি বা এনওসির নাম্বার 3, সেটাও সম্ভব, কিন্তু ম্যাপিংটা করে দিতে হবে, আমাকে বলে দিতে হবে যে বিল অফ এন্ট্রির 1 নাম্বার আইটেম সমান সমান পারমিটের কত নাম্বার, আর না হলে আমি সিকোয়েন্স মেনটেন করবো, বিল অফ এন্ট্রির 1 নম্বর আইটেম, পারমিটের 1 নম্বর আইটেম। তাহলে আমাদের এই ক্ষেত্রে যেহেতু আইটেম একটা দুই জায়গায় সমান সমান হবে, দিলাম। এখানে কোডটা ইম্পর্টেন্ট, কোড হলো 4706, এখানে দেখা যাবে, কোডগুলি দেখা যায় এবং এখান থেকে সঠিক কোডটা আমরা পিক করতে পারবো। 4706 সরাসরি লেখাও নেওয়া যাবে অথবা আমরা পিকও করতে পারবো, নিচের দিকে আছে। এই যে 4706, তো আমরা যেহেতু জানবো, আমরা যখনই কোনো মডিউল চালু করবো তখন আপনাদেরকে জানিয়ে দিব যে কোনটার জন্য লাইসেন্স পারমিটের কোন কোড ব্যবহৃত হবে, চিঠিতেও বলা থাকবে, অফিস আদেশেও বলা থাকবে, যেমন এটার জন্য 4706। তাহলে এখানে রেফারেন্স মানে কি, আমার পারমিট নাম্বারটা, পারমিট নাম্বার তো আমরা জানি, এখানে আমার এখানে ডেস্কটপে আমি রেখে দিয়েছি, পারমিট নাম্বার হলো এই যে পারমিট নাম্বার, আগের পারমিট নাম্বারটা আমরা ব্যবহার করছি, তাতে দেখাচ্ছি আমরা যে মাল্টিপল ইউজ হলে একটা পারমিট যে বারবার ব্যবহার করা যায় সেটা আমরা দেখবো এখন। তাহলে নাম্বারটা দিলাম, আর এটা পারমিটের কত নম্বর আইটেম, পারমিটের আইটেমই কিন্তু একটাই আছে এই পারমিটটাতে, দেখেন এই পারমিটটাতে একটা আইটেম, নিচের দিকে গেলে এটা হলো আইটেম অংশ, এখানে একটাই আইটেম আছে, তাহলে একটাই করা যাবে, দিলাম। এখন এই বইয়ের মধ্যে ক্লিক করা মানে এন্টার দেওয়া, ডাটাটা নিচে নেমে যাবে, এটা কন্টেইনার সেগমেন্টের মতো, আপনারা যেভাবে কন্টেইনার সেগমেন্টে ডাটা অ্যাড করেন সেরকম। এখন ভেরিফাই করি কোম্পানি কোড, তার মানে এক্সপোর্টারের কোড নাম্বার আর পারমিটের কোড নাম্বার বিন এক না, তাহলে এটাকে সমান সমান করে নেই আমরা এই কোডটাকে ব্যাট নাম্বারটাকে কপি করে এক্সপোর্টারের কোড নাম্বার হিসাবে বিল অফ এক্সপোর্টে দিয়ে দিই, এইখানে দিয়ে দিই। এখন দেখি তো চেক করি কি বলে সিস্টেম। আচ্ছা, কোম্পানি কোড ইনকম্প্যাটিবল, তারপর সরি এটা যাবে এখানে এক্সপোর্টারের নাম্বারে, এখানে আমি যদি ইম্পোর্টার নাম্বার দিই, এখন কোম্পানি কোড ইনকম্প্যাটিবল বলার কথা না,
এখন বলবে কি ট্যারিফ কোড ইনকম্প্যাটিবল, অর্থাৎ এসএস কোডটা ট্যারিফের সাথে সামঞ্জস্যপূর্ণ না। বর্তমানে এটা আমাদের যে পারমিটগুলি ব্যবহার আছে সেখানে এটা রিল্যাক্সেশন আছে আপনাদের জন্য, কিন্তু সিঙ্গেল উইন্ডোর গুলির ক্ষেত্রে আপনারা এই রিল্যাক্সেশনটা পাবেন না। পারমিটের সাথে এসএস কোড মিলিয়ে দিতে হবে আপনাদেরকে। যেমন এখানে পারমিটের এসএস কোড কত আছে, যেমন এখানে আছে 3004999, এটা আমরা আগেও ব্যবহার করছি। একই এসএস কোড 3004999। এখন আশা করি আমাদের কাজ শেষ হয়ে গেছে। আরেকটা আছে কান্ট্রি অরিজিন কোড। আচ্ছা, কান্ট্রি অরিজিন কোড ইনকম্প্যাটিবল। কান্ট্রি অরিজিন কোড হলো এখানে চাইনা আছে। কান্ট্রি অরিজিন কোড তার মানে কত, বিডি দিতে হবে, দিলাম। আচ্ছা, আরেকটা এরর। আর এরর কেন বলেন তো দেখি আপনারা কেউ বলেন। কেজি কেজি এটাতে ব্যালেন্স নাই, ব্যালেন্স আছে 120 ব্যালেন্স নাই, ব্যালেন্স নাই, ভেরি গুড। ব্যালেন্স 120 ব্যালেন্স আছে 120, তাহলে সেটা কি নেটওয়ার্ক না ক্রসওয়েট? নেটওয়েট। নেটওয়ার্ক 120 দিতে হবে। আমি কমও করতে পারি, কম করলে ধরুন কথার কথা 100 দিলাম, তার মানে কি 20 মানে 120 এর নিচে রাখতে হবে, 120 এর নিচে রাখতে হবে, ভেরি গুড। অথবা সমান সমান, আমরা সমান সমান করে দিলাম, আমরা এটাকে টোটালি রিটার্ন অফ করবো। এখন মানে এখানে 150, তার মানে এখন আমাদের মিলে গেছে। আশা করি আমরা এখন বিল অফ এন্ট্রি জেনারেট করতে পারবো। এখন বিল অফ এক্সপোর্ট জেনারেট করি, দেখা যাক। সি নাম্বার পড়ে গেল। এই সি নাম্বার পড়ার সাথে সাথে এসআই কোডে একটা মেসেজ সিঙ্গেল উইন্ডো সিস্টেম পাঠাবে। তখন সিঙ্গেল উইন্ডো সিস্টেম থেকে আমাদের যে এক্সপোর্টার, যিনি এই পারমিটের ওনার, তিনি পারমিটটা যখনই পারমিট সার্চ করবেন দেখতে পারবেন যে ওনার পারমিটটা টোটালি রিটার্ন অফ হয়ে গেছে, অর্থাৎ ফুল কোয়ান্টিটিটা বিল অফ এক্সপোর্ট দাখিলের কারণে ফুল কোয়ান্টিটি ব্যবহৃত হয়েছে। এখন যদি আমরা পারমিটে যাই, আপনারাও দেখতে পারবেন। পারমিটে গেলে এখন দেখবেন না, এটা রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার জন্য আমরা যদি আবার পারমিটে যাই, দেখবো যে ফুল কোয়ান্টিটি রিটার্ন অফ হয়ে গেছে। ফুল কোয়ান্টিটি এখন ভিউ করা যাবে, সেটা দেখাচ্ছি। এ দেখেন 100 আর 120 -20, তার মানে 100 আর 120 যোগ করলে 220, 220 থেকে -20 গেলে 200। তো আমাদের পারমিটে কত ছিল? আমাদের পারমিটে 200 ছিল। এখন এখানে দেখেন আপনারা, রিমেনিং কিন্তু এখন আর নাই, টোটালি কিন্তু জিরো হয়ে গেছে। দেখা যাচ্ছে এই যে জিরো, এই যে জিরো দেখা যাচ্ছে, এই যে জিরো, টোটাল জিরো হয়ে গিয়েছে। বুঝা গেল? জিরো হয়ে গেছে, তার মানে এই পারমিটটা টোটালি রিটার্ন অফ হয়ে গেছে। এবং পারমিটের এখানে আমরা যদি ডিটেলসে যাই, এটা কাস্টমসের জন্য অবশ্য, কাস্টমস এখানে যখনই ডিটেলসে ক্লিক করবে দেখতে পারবে, দেখেন টোটালি রিটার্ন অফ হয়ে গেছে। এটা পার্শিয়াল রিটার্ন অফ, এটা পার্শিয়াল রিটার্ন অফ, এটা পার্শিয়াল রিটার্ন অফ। এটা হলো আসলে আপডেট। আপনাদের খেয়াল থাকবে আমরা 100 থেকে 80 করে দিয়েছিলাম, সেজন্য এটা আপডেট এন্ট্রি বলা আছে। আর এটা হলো আরেকটা বিল অফ এক্সপোর্ট যে করেছি সেটা, আর এটা হলো একদম ফাইনালি রিটার্ন অফ হয়ে গেল আমাদের। ফাইনালি রিটার্ন অফ হয়ে গেলে এখন এখানে দেখেন চেহারায় পরিবর্তন আসছে। এটা ভিউ করা যাবে, সাসপেন্ড, লগ, ডিটেলস, আর কিছু না। অর্থাৎ এটার কোনো, এখন যদি ডিজিডিএতে এই পারমিটের যে ওনার, দ্যাট মিনস রেনেটা, কথার কথা রেনেটা যদি আবেদন করে এই পারমিট অ্যামেন্ডমেন্ট করার জন্য, অ্যামেন্ডমেন্ট হবে না, এই সিঙ্গেল উইন্ডো তো হবে না, এবং সেই অ্যামেন্ডমেন্টটা এসে করে তো আসবে না। তার মানে এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা সিএনএফ এজেন্ট হই অথবা এক্সপোর্টার হই, আমাদের পারমিটের আপডেটের জীবনযাত্রা হলো যতক্ষণ পর্যন্ত বিল অফ এক্সপোর্ট আমি দাখিল না করি, ততক্ষণ পর্যন্ত আমার এটা আপডেট করার সুযোগ আছে। অর্থাৎ কোয়ান্টিটির পরিবর্তন অথবা ভ্যালুর পরিবর্তন অথবা কোনো পরিবর্তন কখন করা যাবে? যতক্ষণ পর্যন্ত সি নাম্বার না ফেলে। সি নাম্বার ফেলার পরে যে কাজটা করা যাবে সেটি হলো পারমিটে যে তথ্যপত্রগুলি আছে সেটার ভিত্তিতে আমি অ্যামেন্ডমেন্ট করতে পারবো। যেমন এখনো যদি আমরা এখানে আবার যদি অ্যামেন্ডমেন্ট করতে চাই, অ্যামেন্ডমেন্ট করতে পারবো। এটা যেটা বিল অফ এক্সপোর্ট হলো ধরেন 390 যদি এখন অ্যামেন্ডমেন্ট করি, অ্যামেন্ডমেন্ট নিবে, সেটা কাস্টমস এর অ্যামেন্ডমেন্ট হবে এই বিল অফ এক্সপোর্টের। যদি কোনো কারণে অনিবার্য কারণবশত, কারণ নর্মালি কাস্টমস অ্যাক্টে শিপমেন্ট হয়ে যাওয়ার পরে কোনো অ্যামেন্ডমেন্ট করা যায়নি, এটা হলো কাস্টমস অ্যাক্টের বিধান। তারপরও অনেক সময় আপনাদের প্রশ্ন থাকে, অবাঞ্ছনীয় কোনো কারণে বা অনাহুত কোনো কারণে যদি এই ধরনের উদ্ভব হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা কাস্টমস অ্যান্ডে এসিডিসি পর্যায়ে, অথবা যদি অ্যাসেসমেন্ট না হয়ে থাকে আরো এর পর্যায়ে করা যাবে, আর যদি অ্যাসেসমেন্ট হয়ে থাকে এসিডিসি পর্যায়ে করা যাবে। এটা উদাহরণ না, জাস্ট যে করা যায় সেটা আমি দেখাচ্ছি, এটা কোনো মডেল না কিন্তু। এখন যদি এখানে চেঞ্জ করতে চাই, কথার কথা এখানে আমি যদি এটাকে চেঞ্জ করে এটাকে 110 করতে চাই,
করা কিন্তু সম্ভব, সিস্টেম এলাও। কিন্তু সিঙ্গেল উইন্ডো থেকে যেখান থেকে লাইসেন্স পারমিট ইস্যু হয়েছে সেখান থেকে আর কোনো আপডেট সিস্টেম নেবে না। সিস্টেম কি আপডেট নেবে? অ্যাসাইগুডের ভিতরে যে আপডেটটা আছে, যে লাইসেন্স বা পারমিট আছে, ওটার ভিতরে যে কোনো প্রকার অ্যাকোমোডেশন অ্যাডজাস্টমেন্ট সেটা সিস্টেম করতে দিবে আপনাকে। আপনাকে মানে এক্সপোর্টারকে করতে দিবে, বা এক্সপোর্টার যে প্রতিনিধি সিএনএফ, যেমন এখন ডান হলে এখন আমরা দেখবো পারমিটে কিন্তু আবার একটা পরিবর্তন ঘটেছে। এখন যদি আমরা পারমিটে যাই, 10 থাকবে। এখন যদি আমরা পারমিটে যাই, পারমিট নাম্বারের শেষে 476 আছে, এই পারমিটটাতে যদি যাই আমরা দেখবো 10 অবশিষ্ট হয়ে গেছে আবার। এই যে দেখেন, রিট্রিভ ভিউ করলে দেখবেন, আপনারা দেখবেন এখন 190 হয়ে যাবে আবার। এই যে 10 অবশিষ্ট হয়ে গেছে, 10 অবশিষ্ট আছে। এই 10 দিয়ে চাইলে আরেকটা বিল অফ এক্সপোর্ট করা যাবে। তার মানে এখন আমরা যদি সামারি করি, আমরা যেটা দেখলাম, প্রথম যেটা লাগবে ডিজিডিএ কর্তৃক একটা পারমিট বলি, লাইসেন্স বলি বা এনওসি আমার লাগবে। সেই এনওসিতে একটা নাম্বার থাকবে, সেই এনওসিতে একটা ডেট থাকবে, সেই এনওসিতে ডেট অফ এক্সপায়ারি থাকবে, সেই এনওসিতে এক্সপোর্টারের বিন থাকবে, সেই এনওসিতে কান্ট্রি অফ অরিজিন থাকবে, কান্ট্রির ডেস্টিনেশন থাকবে, এবং সেই এনওসিতে বলা থাকবে আমার এই বিল অফ এক্সপোর্টের সাথে বিল অফ এক্সপোর্টের সাথে পারমিটের যে রিলেশন, সেটার যে রিটেন অফটা কিসের ভিত্তিতে হবে। যেমন অ্যাসাইগুডের ক্ষেত্রে আমরা যখন ভ্যাপজার পারমিট ব্যবহার করি বা ইপি অথবা আইপি ব্যবহার করি, সেক্ষেত্রে দুইটা জিনিস রিটার্ন অফ হয়, এক হলো কোয়ান্টিটি রিটার্ন অফ হয় এবং ভ্যালু রিটার্ন অফ হয়। সিঙ্গেল উইন্ডোর ক্ষেত্রে এখানে আমরা দেখতেছি একটা জিনিস শুধুমাত্র রিটার্ন অফ হচ্ছে, ওয়েটটা রিটার্ন অফ হচ্ছে, এবং সেটা কি গ্রস ওয়েট না নেট ওয়েট সেটা কিন্তু পারমিটে বলা থাকবে। যদি এখানে গ্রস ওয়েট বলা থাকতো তাহলে রিটার্ন অফটা গ্রস ওয়েটের ভিত্তিতে হবে। সেটা আপনাকে যখন আপনার এক্সপোর্টার সার্টিফিকেট প্রিন্ট আউট দেবে বা তথ্যপত্র দিবে বা হোয়াটসঅ্যাপে পাঠাবে যেভাবে, তখন আপনি দেখতে পারেন। এই জিনিসটা আপনার জন্য ইম্পর্টেন্ট যে রিটার্ন অফ কিসের ভিত্তিতে হচ্ছে কিন্তু বলা থাকবে পারমিটে। যেমন এখানে নেট মাস মানে নেটওয়ার্কের ভিত্তিতে হবে। এখানে যদি UOM1 হয়, কথার কথা কিছু কিছু পাত্র পাবে UOM1। কেউ কি ধারণা আছে UOM1 মানে কি? UOM1 মানে আমরা তো ফার্স্ট শিডিউল সবাই জানি, যারা আমরা কাগজের সাথে জড়িত, ফার্স্ট শিডিউল আমরা সবাই জানি, চিনি। ফার্স্ট শিডিউলে আপনারা দেখবেন প্রত্যেকটা এসএস কোডের বিপরীতে স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট ইউনিট থাকে, তাই না? মেজারমেন্ট ইউনিটে যেগুলি কেজি লেখা থাকে সেগুলির ক্ষেত্রে এখানে নেট মাস অথবা গ্রস মাস ব্যবহার করা যাবে। যেগুলির ক্ষেত্রে কেজি না, অর্থাৎ নন কেজি, কথার কথা হলো নাম্বার, পিস, ডজন, গ্রস, লিটার, মিটার, স্কোয়ার মিটার, সেই ক্ষেত্রে ওনারা এখানে UOM পাঠাবে আমাদের কাছে, UOM1। তখন আপনি দেখতে পাবেন সেই ক্ষেত্রে 41 নম্বর বক্সে, বিল অফ এক্সপোর্টের 41 নম্বর বক্সে যে ইনপুটটা দিবেন সেটার ভিত্তিতে রিটার্ন অফ হবে। তার মানে একটা পারমিটে রিটার্ন অফ কিসের ভিত্তিতে হবে সেটা বলা থাকবে, এসএস কোডটা থাকবে এবং পরিমাণ থাকবে এবং ডেট অফ এক্সপায়ারি থাকবে। আবার যদি বলি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের পারমিটে একটা এজেন্সি কোড থাকবে। যেমন এখানে এজেন্সি কোড হলো 4706। পারমিট একটা নাম্বার থাকবে, পারমিটে একটা ডেট থাকবে, কিন্তু ডেটটা ক্যাপচার করতে হয় না। পারমিটে একটা ডেট অফ এক্সপায়ারি থাকে, এটাও ক্যাপচার করতে হয় না। পারমিটে একটা ভ্যাট নাম্বার থাকে, এটা ক্যাপচার করতে হয়। তারপরে পারমিটে কান্ট্রি ডেস্টিনেশন থাকে, এটা ক্যাপচার করতে হবে। পারমিটে কান্ট্রি অরিজিন থাকে, এটা ক্যাপচার করতে হবে। পারমিটে ট্যারিফ কোড বা এসএস কোড থাকবে, এটা বিল অফ এক্সপোর্টের ট্যারিফ কোড বা এসএস কোড এবং পারমিটের ট্যারিফ কোড বা এসএস কোড হুবহু মিল থাকতে হবে। তারপরে পারমিটে ওয়েট থাকবে অথবা ভ্যালু থাকবে, অথবা যদি নন কেজি হয়, যেটা আমি বললাম ফার্স্ট শিডিউলে যেভাবে আমাদের বর্ণনা আছে, কেজি হলে এখানে গ্রস ওয়েট অথবা নেট ওয়েট থাকবে। যদি নন কেজি হয় তাইলে এখানে UOM1 হবে। UOM1 মানে তখন আপনাকে হয়, তখন ফার্স্ট শিডিউল দেখবেন যে এটার আসলে ইউনিট অফ মেজারমেন্ট কি কি, লিটার, ডজন, পিস, সেট, গ্রস, নাম্বার, পিস, মিটার, স্কোয়ার মিটার। তখন সেটার ভিত্তিতে এই পারমিটে এখানে অ্যামাউন্টটা আসবে। অ্যামাউন্ট মানে এখানে আসলে টাকা না, অ্যামাউন্ট মানে এখানে হলো কোয়ান্টিটি। যদি এটা নাম্বার বলি তাহলে কত, সংখ্যায় কত, যদি এটা ডজনে বলি তাহলে কত ডজন, যদি এটা পেয়ারে বলি তাহলে কত পেয়ার। বিষয়টা হলো এরকম। যেমন যদি এটা গাড়ি হতো তাহলে নাম্বার মানে একটা গাড়ি, বিষয়টা এরকম। তাহলে এই জিনিসগুলির বাধ্যবাধকতা আছে পারমিটের সাথে বিল অফ এক্সপোর্ট। এখন আমরা মাল্টিপল একটা আইটেম দেখব, যেই পারমিটে মাল্টিপল আইটেম আছে, এটা হলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা এরকম একটা পারমিট নেই যে দেখে মাল্টিপল আইটেম পাওয়া যাবে।
আচ্ছা, এগুলি কিন্তু দেখেন, এগুলি পার্শিয়ালি রিটার্ন অফ যেগুলি সেগুলি পুনর্ব্যবহার করা যাবে। এইটা অ্যাপ্রুভড অবস্থায় আছে, আমরা দেখি এই পারমিটটা ব্যবহার করতে পারি কিনা, এবং এতে কি পরিমাণ কয়টা ইয়ে আছে, এসএস কোড আছে, একটা এসএস কোড। সুতরাং এটা আমাদের উদ্দেশ্য না, এটা দিয়ে আমরা কাজ করেছি। তারপরে এগুলি রিটার্ন অফ হয়ে গেছে, দেখি এটার কি অবস্থা। আমাদের মাল্টিপল আইটেম টার্গেট করতেছি আমরা, এটা একটা আইটেম, এটা আমাদের টার্গেট না। আমরা দেখি এটার কি অবস্থা, এইটা এক আইটেম। আচ্ছা, তাহলে না, পিছনে হয়তো পাবো আমরা। আমরা একটু দেখি ওনাদেরকে মাল্টিপল আইটেম দেখাতে পারি কিনা, তাহলে ওনাদের অভিজ্ঞতাটা একটু ভালো হবে। ওকে, অ্যাপ্রুভড। এটার কি অবস্থা, এটা মাল্টিপল ইউজ, একটাই এসএস কোড দেখতেছি। sure। এইটা এক আইটেম, আমাদের মাল্টিপল আইটেম দরকার। আপনি ভ্যাকসিন কোড যে কোনোটা নিলেই পাবেন মাল্টিপল, ওদের সবগুলি মাল্টিপল পাবেন। ভ্যাকসিমকো, হ্যাঁ, ভ্যাকসিমকো ভিন নাম্বার মনে আছে কারা, বলতে পারবেন? জি জি জাস্ট একটা সেকেন্ড হোল্ড করবেন, আমি জি, শিওর শিওর। আমাদের প্রশিক্ষণার্থীগণ এতক্ষণ ভালো ছিলেন, এখন থেকে আবার নয়েজ করা শুরু করলেন। আমরা একটু ধৈর্য সহকারে দেখি, আর বেশিক্ষণ হয়তো লাগবে না। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি মাল্টিপল আইটেম দিয়ে, যাতে আপনাদের কাজ করতে আপনারা কনভিনিয়েন্ট ফিল করেন। গার্মেন্টসের সামনে এরকম করবে, এত ঔষধ দেখে দিয়ে সার্টিফিকেট নাম্বার। একটা একটা করে ওকে ওকে, এটা মাল্টিপল। ওকে ওকে, দেখছি, ঠিক আছে। কোডটা বলছেন না? হয়তো ইউনিট দিতে পারে। আমরা একটা পেয়েছি, দেখি এটা মাল্টিপল কিনা দেখি। যদি মাল্টিপল হয় আমাদের গুড লাক। না, সিঙ্গেল। ভ্যাকসিন কোড কি পাওয়া যাচ্ছে না? নাই, আমি দেখবো। একটু খুঁজতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, না হলে আমি খুঁজে নিই। ভ্যাকসিন ফার্মাসিউটিক্যালস তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিন কোড ফার্মাসিউটিক্যালস। ওইটা মাল্টিপল। মাল্টিপল বুঝতেছি, দেখা যাচ্ছে হবে তো অবশ্যই। উনি বললেন যে ভ্যাকসিন ফার্মাসিউটিক্যালস, উনি সম্ভবত ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল কাজ করেন।
আচ্ছা, এই দুটো ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল নাম্বার আছে কি, এগুলি থেকে পাওয়া যায় কিনা? কোম্পানি কোড না, আপনাদের সার্টিফিকেট আসলে নাই মনে হয় আমাদের সিস্টেমে। আচ্ছা, আছে দেখি, দেখা যাক। এগুলি তো অ্যাপ্রুভ, একটা দেখা যাচ্ছে। এটা দেখি এখন আপনার বক্তব্য কতটুকু সঠিক দেখি আমরা। না, এটাও সিঙ্গেল আইটেম। এনিওয়ে, তাহলে বোধহয় সিস্টেমে কোথায় সব সিঙ্গেল গুলি দিয়ে আপনার টেস্ট করছেন। সিঙ্গেল দেওয়া আছে এখানে সিঙ্গেল দেওয়া আছে, মাল্টিপল আইটেম নাই। মাল্টিপল আইটেম আপনাদের দরকার আছে, আপনাদের না হলে আপনাদের পূর্ণাঙ্গ হবে না। আমাকে একটু সময় দেন 2 মিনিট, আমি 2 মিনিট সময় নিচ্ছি আপনাদেরকে, আমি মাল্টিপল আইটেম দেখাচ্ছি। জি জি, নাই নাই নাই, দেখেন সমস্যা নাই, আপনি দেখেন। ওটা না নাই হলে আপনাদের নাই। পূর্ণাঙ্গ হবে না। এর ভিতরে যদি পসিবল হয় কিছু কোশ্চেনের অ্যানসার কি করা যায়? না, আমি তো একটা কাজ করতেছি অলরেডি, আমি আপনাদের ওকে, জন্য সরি। লাইসেন্স দিয়ে দিই। সাউন্ড কম করে দিন। এটা তো কাটাছিরা। আপনার মাইকটা অসুবিধা আছে, মেবি আপনি মিউট করা বারবার আছে স্যার। করেন কেন? এটা তো বেশি নয়েজ বেশি, রেকর্ড হচ্ছে তো। এটা তো তাহলে আমরা একটা নিউ ডিক্লারেশন নিলাম, এখন একটা এক্সএমএল ফাইল আগের মতো করে তুমি নিই। ওইটাতে বসো। আমি গতবার যেটা দেখিয়েছিলাম, ধরে নিচ্ছিলাম যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির হয়তো বন্ড ফ্যাসিলিটি আছে, এবারও তাই করব। যেমন এখানে আমি এটাকে ইএক্স করে নিলাম, EX1, ওকে, ধরে নিচ্ছি এটা বন্ড ফ্যাসিলিটি আছে, তাহলে 1072 হবে অথবা 1074 হতে পারে। হোম কনজাম্পশন বন্ড হলে 1474 হবে। তো হোম কনজাম্পশন বন্ড তো না সম্ভবত ফার্মাসিউটিক্যাল, যদি হয়ে থাকে 1074। আর অর্থাৎ আপনি যদি বন্ড ফ্যাসিলিটি থাকে যেটা দিয়ে বন্ড করেছেন 740 দিয়ে যদি করেন তাহলে এক্সপোর্টের ক্ষেত্রে 1074 হবে। যদি এটা 720 দিয়ে করেন তাহলে এক্সপোর্টের ক্ষেত্রে 1074। এখন আমি করি 1074 দিয়ে স্যার করি। বিলাবিলিটি সম্পর্কে কিছু জানাবেন? আচ্ছা, অথরাইজড ইকোনমিক অপারেটর হলে অথরাইজড ইকোনমিক অপারেটর হলো এক্ষেত্রে এখানে কোনো ব্যতিক্রম নাই, সেটা হলো অন্য বিষয়। অথরাইজড ইকোনমিক অপারেটরের জন্য তো ঠিক আছে, এই 4 ডিজিট লেভেলে কোনো পরিবর্তন নাই। ওকে, ঠিক আছে। সেটা হলো ওনার চালানটা হয়তো দ্রুত হবে, সেটা হলে অ্যাসেসমেন্ট দ্রুত হবে, হয়তো উনি গ্রিনে যাবেন অথবা ইউলোতে যাবেন, সেটা অন্য কনসেপ্ট। সেটার সাথে এই নাম্বারের কোনো ইয়ে নাই, এই নাম্বারের সাথে অথবা অথরাইজড ইকোনমিক অপারেটরের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি শুরু করি,
আচ্ছা 1074 দিলে সিস্টেম কিছু তথ্যপত্র চাইবে, সুতরাং আমি 1072 মধ্যে লিমিটেড থাকে। তাহলে কান্ট্রি ডেস্টিনেশন আগের মতো বলবে। তো পারমিটে কি বলা আছে, কান্ট্রি ডেস্টিনেশন হলো কানাডা, তাহলে কানাডার কোডটা এখানে ডেস্টিনেশনের মধ্যে দিলাম কানাডা। তারপরে এগুলো বলবে, এগুলো থাকবে না। কেরিয়ার কোডটা দিতে হবে, কেরিয়ার কোড একটা দিয়ে নিই, যেটা আগেও আমি দিয়েছি আপনাদের দেখিয়েছি। ধরেন এটা ওয়ালাইকুম স্যার ইনপুট বিল অফ এন্ট্রি সম্পর্কে কিছু জানানো যাবে? হ্যাঁ ইনপুট বিল অফ এন্ট্রি, হ্যাঁ আজকে কাজ এক্সপোর্ট নিয়ে ইম্পোর্ট নিয়ে আজকে কিছু বলছি না। আমরা যখন যে প্রসঙ্গে থাকি, আমাদের সাথে যদি প্রসঙ্গে থাকেন আপনিও উপকৃত হবে, বাকি শ্রোতারাও উপকৃত হবে। প্রসঙ্গের বাইরে গেলে কেউ উপকৃত হয় না। আপনি প্রসঙ্গে থাকেন, আমি শেষ করি নাই, আমি যখন ছেড়ে দিব বলবো যে এখন প্রশ্ন করেন, তখন করবেন, আদারওয়াইজ আমাকে ফলো করেন এবং আশা করি আপনি বেনিফিটেড হবেন। তাহলে এটা তো আপনি বুঝতে পারতেছেন, যেহেতু আমার কাছে ইএক্সপির তথ্যপত্র নাই, এটা টেস্ট সার্ভার বা ট্রেনিং সার্ভার, এই কারণে আমি ইএক্সপিটাকে অ্যাভয়েড করতেছি। প্র্যাকটিক্যালি ইএক্সপি অ্যাভয়েড করা যাবে না। এবং ইএক্সপির সাথে যখন রিলেশন হয় তখনও আপনারা জানেন ইএক্সপির সাথে ভ্যাট নাম্বারটা মিলতে হয়, কারেন্সি কোডটা মিলতে হয়, তারপরে কান্ট্রি মিলতে হয়, এইগুলি কিছু রেস্ট্রিকশন ইএক্সপিতে যেটা আছে সেটা আপনারা জানেন, সেরকমই হবে। এখন আমাদের এখানে প্রেক্ষাপট হল পারমিটকে মেলানো, ডিজিডি এর পারমিটকে মেলানো। তো এখানে আমরা এখন আগের মতো অ্যাটাচ ডকুমেন্টে চলে যাব। অ্যাটাচ ডকুমেন্টে গিয়ে এখানে আইটেম, কথার কথা বিল অফ এন্ট্রিতে একটাই আইটেম আছে, তাহলে এটা বিল অফ এন্ট্রিতে 1 নম্বর আইটেম। কোড কত, আগের মতো 4706 কোড। তাহলে রেফারেন্স কি, রেফারেন্স হলো পারমিট নাম্বারটা লাগবে। পারমিট নাম্বার কোথায় আছে, উপরে দেওয়া আছে, এই যে পারমিট নাম্বার, এটাকে কপি করে আমি দিয়ে দিব এখানে। এখন এই জায়গাটাতে একটু প্রবলেম আছে। এই জায়গাটা কি, আমার তো এখানে অনেকগুলি আইটেম আছে, আমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে এটা বিল অফ এন্ট্রির, বিল অফ এক্সপোর্টের কত নম্বর আইটেম হবে, বিল অফ এক্সপোর্টের কত নম্বর আইটেম হবে। পারমিটের 5 নম্বর আইটেম। আমি যদি বটম অ্যাপ্রোচ থেকে বটম টু টপ অ্যাপ্রোচ ফলো করি, তাহলে কি হবে, তাহলে এটা হবে আমার 5 নম্বর আইটেম। কিসের 5 নম্বর আইটেম, লাইসেন্সের 5 নম্বর বা পারমিটের 5 নম্বর আইটেম, কিন্তু বিল অফ এন্ট্রির 1 নম্বর আইটেম। তাহলে বলতে হবে এখানে 5 নম্বর আইটেম। তখন সিস্টেম পারমিটের মধ্যে 5 নম্বর আইটেম খুঁজবে আছে কিনা আদৌ, যদি থেকে থাকে সেখানকার এসএস কোডের সাথে রিলেশন করবে। সেখানকার এসএস কোডের বিপরীতে যে পরিমাণ ভ্যালু আছে, ভ্যালু মানে এখানে নেটওয়ার্কের ভিত্তিতে করতে হবে, কত আছে 300 কেজি পর্যন্ত যাওয়া যাবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে 5 নম্বর আইটেমের সাথে রিলেট করলাম। 5 নম্বর 1 নম্বর আমি চেঞ্জও করে দিতে পারি চাইলে, এখন আমার ফ্রিডম আছে। সি নাম্বার ফেলা আগ পর্যন্ত আমার ফ্রিডম আছে। এই যেমন এখন যদি চাই আমি 1 নম্বর আইটেমের সাথে রিলেশন করব, সম্ভব। আমার এখানে 1 নম্বর আইটেমের সাথে রিলেশন করা সম্ভব। আমি যদি চাই 2 নম্বর আইটেমের সাথে রিলেশন করা সম্ভব। এটা হলো, তাহলে ভালো করে বুঝেন, এটা হলো বিল অফ এন্ট্রির আইটেম আর এটা হলো পারমিটেড আইটেম। তাহলে আমরা ফাইনালি 2 নম্বর আইটেম অফ দ্য পারমিট নিলাম। নেওয়ার পরে এখানে যদি এন্টার দেই, ক্লিক করলাম, চলে আসলো। তাইলে দেখার বিষয় হলো এখানে 2 নম্বর আইটেমে 2 নম্বর না নিলাম না, ফাইনালি আমি 2 নিয়েছি, এই যে 2 নম্বর। তাহলে 2 নম্বরের সাথে কর্তন হবে, যোগাযোগ হবে। তাদের 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে এই এসএস কোড, এটা ওয়েট আছে 40,000 পর্যন্ত। হ্যাঁ, সেগুলি আমরা চেক করবো। এখন এখানে 400 আছে, তাহলে 400 নিবে। আমি 40,000 পর্যন্তও যেতে পারি। আমি যদি চাই একবারে এক্সপোর্ট হয়ে যাবে পুরাটাই পারমিটের, সম্ভব। তাহলে এখানে 40,000 দিলে এই আইটেম পুরোটাই একবারে চলে যাবে। খুবই রিলেটেড কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এক্সিস্টিং যে ডিজিটাল পারমিটগুলি আছে সেগুলিতে সব হচ্ছে কোয়ান্টিটি বেসড। এখন এই যে এটা কি আমরা 41 অ্যাডজাস্ট করব না হচ্ছে এই ইয়েতে 38 এসএস কোড কত, এসএস কোড মানে ডিজিডি এর যে এখনকার পারমিটগুলি আছে সবগুলি হচ্ছে কোয়ান্টিটি বেসড ইয়ে দেয়। আপনার এসএস কোডটা আপনি আমাকে আগে বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে এটা আসলে কি হবে, তখন বুঝতে পারবো। আচ্ছা, আপনার এসএস কোডটা বলেন, তখন আমি বিসিডি উল্টাবো, আপনিও বিসিডি উল্টাবেন। আচ্ছা, দাও একটা সেকেন্ড বলেন। এটা বেসড অন বিসিটি। ফার্স্ট শিডিউলে যদি কেজি থাকে তাহলে আপনি নেটওয়ার্কের ভিত্তিতে রিটার্ন আপ হবে। ডিজিডিও আপনাকে নেটওয়ার্কের ভিত্তিতে, আপনি আবেদন নেটওয়ার্কের ভিত্তিতে করবেন। আর যদি ফার্স্ট শিডিউলে নন কেজি থাকে তাহলে 41 নম্বর বক্সের বিপরীতে রিটার্ন আপ হবে।
এবং সেক্ষেত্রে কার্যর কিন্তু 41 নম্বর বক্সে যেতে হবে। এখানে কিন্তু এসএস কোডের ক্ষেত্রে আমি কিন্তু 41 নম্বর বক্সে যেতে পারছি না, তার মানে 41 নম্বর বক্স এই এসএস কোডের বিপরীতে ইনভ্যালিড, এটা বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা পারমিটের সাথে এসএস কোড রিলেট করি। পারমিটের এসএস কোড কত? 29032200। তাহলে এসএস কোডটা আগে রিলেশন করি, 29032200। তাহলে যদি মিলে যায় 2200, হ্যাঁ মিলেছে। এখন আমরা একটু ভ্যালিডেশন করি কোম্পানি কোড ইনকম্পাটিবল, সেটা পরের বিষয়। এই যে এখানে দিলাম এই এসএস কোডের বিপরীতে কার্সর যদি 41 নম্বর বক্সে যায়, কার্সর যায়, কার্সর 41 নম্বর বক্সে যায় না, তার মানে এই এসএস কোডের মেজারমেন্ট ইউনিট হলো কেজি, এটা কোয়ান্টিটির বিপরীতে রিটার্ন অফ হবে না। এটা ডিজিডি এরও কোয়ান্টিটির বিপরীতে অনুমোদন দেওয়া ঠিক হবে না, আর অ্যাপ্লিকেন্টেরও নেওয়া ঠিক হবে না, এবং সিএল এই এনএসডব্লিউ থেকে ওইভাবে আসবে না। এটা রিটার্ন অফ হবে নেট ওয়েটের ভিত্তিতে, কারণ এসএস কোডের চাহিদা অনুসারে ফার্স্ট শিডিউলে কিন্তু এটা কেজি আছে, যার কারণে 41 নম্বর বক্সে কার্যত যাচ্ছেই না। দেখেন, আপনি নিতে চাইলেও নিতে পারবেন না। ওকে, এখন আমরা তাহলে সিস্টেম কি বলছে আমাদেরকে? সিস্টেম আমাদেরকে বলতেছে যে কোম্পানি কোড ইনকম্পাটিবল। কোম্পানি কোড ইনকম্পাটিবল মানে পারমিটের সাথে বিন নাম্বারের ইনকম্পাটিবিলিটি আছে। তাহলে এটাকে কপি করি, কপি করে নিয়ে গেলাম। এখন ব্যাট নাম্বারটা আমি এখানে কপি করে দেই, এই নাম্বারটা ঠিক না, এটা হলো ইম্পোর্টার নাম্বার। এখন দেখা যায় আরো কি কি ইনকম্পাটিবিলিটি আছে সেটা দেখি। অরিজিন কান্ট্রি বাংলাদেশ হবে, তাহলে নিচে এখানে বাংলাদেশ করে দেই। ওকে, দেন কি, দেন হলো কান্ট্রি অরিজিন আইটেম 2 তে কি আছে? ওয়ালাইকুম আসসালাম, আমি একটা ট্রেনিং সেশনে আছি, হ্যাঁ স্টেজের পাশে আমি বসে দেখেন। তাহলে এই দেখেন এটা ভুল আছে, পারমিটটা ভুল আছে, এইউ আছে অরিজিন, তার মানে এটাকে এইউ দিতে হবে। প্র্যাকটিক্যালি এগুলো সব বাংলাদেশ হবে। এখন মিললো। এখন আমরা যেহেতু মাল্টিপল আইটেম, আমরা আরেকটা আইটেম অ্যাড করবো। আমি কিন্তু আস্তে আস্তে একটু জটিল অবস্থার দিকে যাচ্ছি, যদিও বা এগুলো আপনারা প্রত্যহ করে থাকেন, আমাদের জন্য জটিল না। এখন আমরা আইটেম 2 এ যাচ্ছি, তার মানে আমরা আরেকটা আইটেম অ্যাড করবো। তাহলে এই আইটেমের এসএস কোড দেই। তো এসএস কোড কোত্থেকে নিব? এক্ষেত্রে দুইটা বিষয় হবে, এক্ষেত্রে পারমিটও কিন্তু অ্যামেন্ডমেন্ট লাগবে আমাদের। তার মানে এখানে এখন নিব আমি, ধরেন আমি একটু গোলমাল করেই দেখাই। 5 নম্বর আইটেমটা নিও। তো 5 নম্বর আইটেম এসএস কোড কত? 28351000। তাহলে 28351000, তাহলে 000 দিলাম। হইল। তারপরে এখন কান্ট্রি অফ অরিজিন বলতে হবে। কান্ট্রি অফ অরিজিন পারমিটে কি বলা আছে? পারমিটে যা আছে তাই, এগুলি বিডিএ হবে, বাট পারমিটে যা আছে তাই। তাহলে 5 নম্বর আইটেমে পারমিট কি আছে? সিএ আছে। এটা ভুল, যেহেতু টেস্টিং পর্যায়ে তো এই জন্য ভুল আছে, প্র্যাকটিক্যালি ভুল থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা গেল। এখন ওয়েট কত আছে? ওয়েট 5 নম্বর আইটেমে আছে আমার 300। তো আমরা 300 হুবহু নিয়ে নেই। আমরা ধরে নিচ্ছি এটা 350, 350, আর 1072000000, এটা হলো 300। তারপরে এটার ভ্যালু দিয়ে দিই, ভ্যালু ধরুন কথা $500। লাইসেন্স টাইসেন্স এগুলো লাগার কথা না। এখন প্যাকেজ কোড চাইবে এখানে। এখন প্যাকেজ কোডটা বলতে হবে আমাদের। আগের আইটেমে আমরা কি করে আসছি দেখে আসি। এখানে প্যাকেজ কোড এনই ছিল, 7 ছিল, তাহলে এখানে আমরা এটাকে 0 ধরে নিতে পারি, আর এখানে এনই ছিল এনই করতে পারি, যা প্রযোজ্য তাই। অথবা যদি এখানে প্যাকেজ কোড বাড়ায়, কথা 10 দিলাম। এখন দেখি 2 আইটেম দেওয়ার পর সিস্টেম কি কি এরর দেয়। ইনভয়েস ভ্যালু লাগবে। 2 নম্বর আইটেমের ইনভয়েস ভ্যালু দেই না। 2 নম্বর আইটেমের ইনভয়েস ভ্যালু 500। আচ্ছা, দুইটা আইটেম মিলে যোগ করতে হবে। 2 নম্বর আইটেমে 500, 1 নম্বর আইটেমে কত? 1 নম্বর আইটেমে 9000, তাহলে 10,330 হওয়ার কথা। তাহলে এখানে চেঞ্জ হবে
ক্লিয়ার? 10,330 হওয়ার কথা, এটা ইনভয়েস ভ্যালুর জন্য এরর দিচ্ছে। তারপর কমার্শিয়াল ডেসক্রিপশন লাগবে। কমার্শিয়াল ডেসক্রিপশন হলো 2 নম্বর আইটেম যে আমি অ্যাড করলাম, এখানকার কমার্শিয়াল ডেসক্রিপশনটা লাগবে। আমার ক্ষেত্রে কমার্শিয়াল ডেসক্রিপশন টেস্ট, আপনাদের ক্ষেত্রে প্রপার কমার্শিয়াল ডেসক্রিপশন আপনারা দেখবেন। তারপরে টোটাল প্যাকেজ নাম্বার, টোটাল প্যাকেজ নাম্বার এখানে হলো 7, পরের আইটেমে যোগ করেছি আমি 10, তার মানে 17 হবে। 17 হলে এখানে 17 করতে হবে। 17 করলাম। এখন দেখি কি বলে। এখন আরেকটা কাজ বাকি রয়ে গেছে। আরেকটা যে আইটেম অ্যাড করলাম সেটা পারমিটে অ্যাড হয় নাই, তাহলে পারমিটে অ্যাড করতে হলে অ্যাটাচ ডকে যেতে হবে। অ্যাটাচ ডকে গিয়ে এখন এখানে বলতে হবে আইটেম 2 4706 পারমিট নাম্বার, তো একই পারমিট নাম্বার ব্যবহার হবে। পারমিট নাম্বার একই পারমিট নাম্বারই ব্যবহার হবে। তাহলে এইটা আইটেম নাম্বার 5। এখন এন্টার দেন, হলো। তাহলে 2টা আইটেম হলো, রাইট? বুঝতে পারলেন? বিলোমেন্টের 1 নম্বর আইটেম, বিলোমেন্টের 2 নম্বর আইটেম, পারমিটের 2 নম্বর আইটেম, পারমিটের 5 নম্বর আইটেম। এইভাবে আপনি আইটেম যোগ করতে পারেন, 2 ভাবে করতে পারেন। এক হলো এখানে বিলোমেন্টিতে যদি আরেকটা আইটেম যোগ করতে চান এখানে করতে হবে, সাথে সাথে অ্যাটাচ ডকও করতে হবে। আরেকটা করে দেখাই আমি, সরি এটা লাগবে না, এটা ক্লোজ। আমি এই পেজে এখন আরেকটা আইটেম নিব, আমি 3 নম্বর আইটেম নিব। 3 নম্বর আইটেম নিলে 3 নম্বর আইটেমের জন্য আমার এসএস কোডের প্রথমে ডিক্লারেশনটা লাগবে এই যে এখানে। তাহলে 3 নম্বর আইটেমের এসএস কোড কত হবে? 3 নম্বর আইটেম ধরেন আমরা একটু সোজা করি, এখানকার 3 ওখানকার 3, তাহলে 30019000 30019000 হলো। তাহলে কান্ট্রি অফ অরিজিন এখন দেখে আসি, কান্ট্রি অফ অরিজিন পারমিটে কি আছে। কান্ট্রি অফ অরিজিন এই আছে, তাহলে এই দিতে হবে। প্র্যাকটিক্যালি কি হবে, সব বাংলাদেশি হবে। আচ্ছা, ওয়েট কত আছে? ওয়েট হলো আমাদের 7000 কেজি আছে। আমরা চাইলে 7000 পুরোটাও নিতে, পার্সিয়ালও নিতে পারি। আমরা ধরেন এখানে 7500 দিব, আর এখানে আমরা 6500 দিব, 1000 রিমেনিং রেখে দেবো। ইচ্ছা করেই করবো যাতে আমরা কম্বিনেশনটা ভালোভাবে বুঝতে পারি, এই জন্যই করা। প্র্যাকটিক্যাল নাও হতে পারে। তারপরে দিলাম এখানে, এটা আপনারা জানেন এটা ম্যান্ডেটরি, আমি জাস্ট ইচ্ছা। আচ্ছা, এখানে ধরেন এটা 10, এটা হলো এনই ছিল আমাদের, প্যাকেজ করে এনই হবে। আচ্ছা, এখন ভ্যালু লাগবে এটার, তো এটার ভ্যালু লাগলে আমরা 3 নম্বর আইটেমের জন্য ভ্যালু দিয়ে আসি। 3 নম্বর আইটেমের ভ্যালু হবে আরো 500, ধরেন এটা $1000 নেই, আরো $1000 যোগ করে দিলাম। তাইলে 3 নম্বর আইটেমের ভ্যালু যদি 1000 যোগ হয়, টোটালে কি 1000 বেড়ে যাবে, এটা হয়ে যাবে তাহলে 11000 হয়ে যাবে। এখন দেখি ভেরিফাই করে, তো দেখি সিস্টেম কি বলে। আচ্ছা, সিস্টেম কিছু এরর দিচ্ছে, সেটা আমাদেরকে এখন শাটেল ডাউন করতে হবে। সিস্টেম যদি এরর দেয়, এরর দেওয়ার কারণ আছে। আমরা সেকেন্ড পেজে আমাদের এরর দিবে, এই যে এই আইটেমটা মুছে দিতে হবে, কারণ এটার কারণে হচ্ছে। তো আইটেম তো আপনারা মুছতে জানেন, আমরা ইন্ডিভিজুয়াল এই আইটেমটা মুছে দেব। এখন আশা করি এখানে কমার্শিয়াল ডেসক্রিপশনটা লিখতে হবে। আমার এখানে টেস্ট, আপনাদের ক্ষেত্রে আপনাদের ডেসক্রিপশন লিখবেন। এখন দেখি আর কি প্রবলেম আছে। আরো প্রবলেম আছে সম্ভবত, আমরা সাইডে চলে যাই। এখানে এটাও ঠিক আছে, দেখা যাক আর কি ভুল আছে আমাদের। ওয়্যার হাউস, ওয়্যার হাউসের জন্য ওয়্যার হাউস, তাহলে এটাকে 1000 দিয়ে করি। আমি ওয়্যার হাউস জানি না আমি, তারপরে ধরতেছে। আচ্ছা, তাহলে বাকিগুলিতে 1000 করে আসি। 1000, এখন দেখা যাক কি হয় আমাদের। এরপরও কি ধরছেন? এরপরও এটা ধরতেছে এর জন্য, এএনবিএন রিলেশনের জন্য। না না না, এটা এএনবিএন রিলেশনের জন্য ধরতেছে, প্যাকেজের জন্য না। এটা হলো এএনবিএন এর রিলেশন। যন্ত্রণা তো, এটা হলো এএনবিএন এর রিলেশনের জন্য আমাদেরকে ধরতেছে। আচ্ছা, প্যাকেজে এখানে 27 হওয়ার কথা, 27 হওয়ার কথা। তারপরেও এএনবিএন এর রিলেশন, এটা এএনবিএন রিলেশন প্রবলেম।
আচ্ছা, এসকেপ ফার্মাসিউটিক্যাল। সঞ্জু এক কাজ, আপনি ঢুকেছেন ক্লায়েন্টে? ঢোকা নাই না? ঢোকেন তো দেখেন। তারপরে ভ্যালুটিক্যাল, এখানে তো ভ্যালু মিলে গেছে। এর দেখাচ্ছে আইটেম, এখানে আছে 10, সামারি রিলেশন 350, এটা হলো 2 নম্বর আইটেম, 3 নম্বর আইটেম, 3 নম্বর আইটেম পর্যন্ত। আচ্ছা, এখন এখানে অ্যাটাচ ডকুমেন্ট আরেকটা আইটেম অ্যাড করতে হবে। অ্যাটাচ ডকুমেন্টে আরেকটা আইটেম হলো 3 নম্বরের জন্য 4706, পারমিট নাম্বার একই থাকবে, অবিকল থাকবে, পারমিট নাম্বার অবিকল, এটা দিলাম। তারপরে আইটেম নাম্বার 3 এ এখন 3টে আইটেম হলো। এখন দেখি ওই এররটা দিচ্ছি এর জন্য না, এর সাথে তো মিল থাকতে হবে। আর এখানে দেখি কত, এখানে 27 হলে প্রথম আইটেমে হলো আমাদের 7, দ্বিতীয় আইটেমে 10, তৃতীয় আইটেমে 10, হ্যাঁ 87 হওয়ার কথা। তো আশেপাশে 4 নম্বর আইটেমে কিছু নাই, তাহলে এটা 87 হওয়ার কথা। 27 হলে এখানে ট্যাব দিই, টোটাল নাম্বার অফ প্যাকেজ শুড বি ইকুয়াল। না, এইটা যে ইম্পোর্ট এক্সপোর্টার আছে তার তো এটাই প্রবলেম। আচ্ছা, এখানে নিচে গিয়ে আরেকটা দেখি, আমরা তো এখানে কোনো ইয়ে নাই, ওয়্যার হাউস কোড নাই, তারপরে ধরার তো কথা না। এক্সপোর্ট করি, আচ্ছা দেখি আমি আবার ইম্পোর্ট করে দেখি, এটাকে দেখা যাক কি হয়। ভালো তাহলে কই যাবি? এখন তাহলে আমরা একটা এক্সএমএল ইম্পোর্ট করি। এটা ধরে নিচ্ছি আমরা, দেখা যাক কি বলে সিস্টেম। ক্যারিয়ার কোড ইনপুট রিকোয়ার্ড দিলাম, ক্যারিয়ার কোড দিলাম, ক্যারিয়ার কোড। এখন এরর কি দেয় দেখি, এখন এরর নাই। এখন তাহলে এরর যদি না থেকে থাকে, 3টে আইটেম কি আছে, 3টে আইটেম আছে, 27 আছে। দেখি অ্যাটাচ ডকে কিছু আছে কিনা, ডকে নাই, এখানে আমাদের এখন অ্যাড করতে হবে। তাহলে আমরা এই কাজটা আবার রিডু করি। তাহলে 1 নম্বর আইটেম 4706, পারমিট না, সরি 4706, তারপরে পারমিট নাম্বারটা কপি করে নিয়ে আসি। পারমিট নাম্বার হইল এইটা, যাবে এখানে, এটার সাথে কত 2 নম্বর আইটেম দিব, দিলাম 2 নম্বর আইটেম। তাহলে 2 নম্বর আইটেমের সাথে রিলেশন করতে হলে, আসসালামু আলাইকুম স্যার, রিসার্চ তৈরি করেছে, আমার 10 মিনিট লাগবে স্যার, অনেক ফোন আসছে মনে হয়। আচ্ছা স্যার, যাক আসুক স্যার, ওকে। তাহলে এই হইলো অবস্থা। আমরা এখন বিলমেন্টের 1 নম্বর আইটেম, পারমিটের 2 নম্বর আইটেম। তাহলে পারমিটের 2 নম্বর আইটেম নেই, পারমিটের 2 নম্বর আইটেমে কি আছে, পারমিটের 2 নম্বর আইটেম আছে, আমার এসএস কোড আছে 2902,
বিল অফ এন্ট্রিতে কি আছে দেখি, যাতে বিল অফ এন্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ করলে আমাদের জন্য সুবিধা, তাহলে বেশি চেঞ্জ করা লাগবে না। তাই তো আছে, তাই না? এটা তো 2 নম্বর আইটেম না, পারমিটের 2 নম্বর আইটেম। তাহলে ঠিক আছে, এখান থেকে আমরা 40,000 আছে, তো তো কিছু অংশ নিয়ে নিই এখান থেকে, বা পুরোটাও নিতে পারি। তাহলে এখান থেকে এইটা 2 নম্বর আইটেম, ঠিকই আছে। অর্থাৎ বিল অফ এন্ট্রির 1 নম্বর আইটেম, পারমিটের 2 নম্বর আইটেম, এবং কোয়ান্টিটি এখানে কত 40,000 পুরোই নিয়েছি। এখন আমরা 2 নম্বর আইটেমের ক্ষেত্রে নেই, তার মানে বিল অফ এন্ট্রি 2 নম্বর আইটেম 4706। এখন পারমিট নাম্বারটা তাহলে ক্যাপচার করতে হবে আমাদের, পারমিট নাম্বার এটাই আছে, তাহলে এখানে ক্যাপচার করি। কারণ এখান থেকে এটা কত নম্বর আইটেম সেটা হলো ইম্পর্টেন্ট, এটা কত নম্বর আইটেম, তাহলে বিল অফ এন্ট্রির সাথে একটু মিলিয়ে নিই। বিল অফ এন্ট্রিতে 2 নম্বর পেজে যদি আমরা যাই 2835, তাই না? 2835 মানে 5 নম্বর আইটেম না, 2835 মানে 5 নম্বর আইটেম। তাইলে এখানে আমরা অ্যাটাচ ডকুমেন্টে বলতে হবে 5 নম্বর আইটেম থেকে নিচ্ছি। যতটুকু নিচ্ছি ততটুকু অলরেডি বিল অফ এক্সপোর্টের আইটেম লেভেল আমি বলেছি কতটুকু নিচ্ছি। আমরা 2 নম্বর আইটেমে গেলে বোঝা যাবে আমরা 300 নিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী আইটেম হলো 3 নম্বর আইটেম। 3 নম্বর আইটেমে আমরা নিচ্ছি হলো 3 নম্বরেই খুব সম্ভবত, যদি ভুল না বলে থাকে। হ্যাঁ, 3 নম্বরে নিয়েছি। তাহলে 3 নম্বরের ক্ষেত্রে অ্যাটাচ ডকুমেন্ট আবার যাই, এখানে আইটেম নাম্বার বিল অফ এন্ট্রি 3, পারমিট নাম্বার 4706, রেফারেন্স এটাই 3 নম্বর আইটেম। এখন এটাকে ক্যাপচার করলাম, তাহলে এখন ভেরিফাই করি, ভেরিফাই ডান। এখন যদি সি নাম্বার ফেলা রিকোয়েস্ট করি, সি নাম্বার পড়ে যাবে ইয়েলো। তার মানে আমরা যেটা দাঁড়াইলো, এই পারমিটে 5টা আইটেম আছে, 5টা আইটেম থেকে 3টা আইটেম রিটার্ন অফ করছে, 3টা আইটেমও ফুললি রিটার্ন অফ করি। 3টা আইটেমের মধ্যে একটা ফুল কোয়ান্টিটি নিয়েছি অথবা 2টা ফুল কোয়ান্টিটি নিয়েছি। কি নিয়েছি এখন আমরা দেখি। আমাদের এখন যদি বিল অফ এন্ট্রিটা আমরা চেক করি অথবা পারমিট চেক করি, দুইভাবে দেখতে পারবো। আমরা যদি পারমিট চেক করি তাও দেখতে পারবো, বিল অফ এন্ট্রি চেক করলেও দেখতে পারবো। এখন যদি পারমিট চেক করি, দেখি কি আছে পারমিটে। পারমিটে কি ছিল আর কি হলো দেখি আমরা। এখন আমরা যদি ডিটেলসে যাই দেখতে পারবো যে পারমিটটা পার্সিয়াল রিটার্ন অফ, তার মানে 5টা আইটেম পুরোপুরি ব্যবহার হয় না, অথবা 5টা আইটেমের কিছু অংশ ব্যবহার হয়েছে, অথবা 5টা আইটেমই ব্যবহার হয়েছে, ফুললি ব্যবহার হয় না, এই জন্য পার্সিয়াল। এখন আমরা ডিটেলসে চলে যাই, বা এখান থেকেও দেখতে পারি আমরা। দেখেন 1 নম্বর আইটেম আনটাস্ট, আমরা ব্যবহার করি, টোটালি আনটাস্ট অবস্থায় আছে। 2 নম্বর আইটেম পুরোপুরি ব্যবহার হয়ে গেছে। 3 নম্বর আইটেম থেকে 6,500 কেজি ব্যবহার হয়ে গেছে। 4 নম্বর আইটেম আনটাস্ট। 5 নম্বর আইটেম টোটালি রিটার্ন অফ, তার মানে 2টা আইটেম পুরোপুরি ব্যবহার হয়ে গেছে, আর আরেকটা আইটেমের মাত্র 500 অবশিষ্ট রয়ে গেছে। এখন যদি রিটার্ন অফ ডিটেলসে যাই, দেখবো যে 3টা একই বিল অফ এন্ট্রি, বাট 3টা আইটেম। এই যে লাইসেন্সের 2 নম্বর আইটেম ব্যবহার হয়েছে, 3 নম্বর আইটেম ব্যবহার হয়েছে, 5 নম্বর আইটেম ব্যবহার হয়েছে। বিল অফ এন্ট্রির 1 নম্বর আইটেম, 2 নম্বর আইটেম, 3 নম্বর। এখন যে পরিমাণ অবশিষ্ট রয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই অবশিষ্টাংশ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সিএনএফ এজেন্ট বিল অফ এক্সপোর্ট দাখিল করতে পারবে। এবং এই পারমিটে এখন তো 3 নম্বর পড়ে গেল, দ্যাট মিনস এই তথ্যটা ডিজিডি এর কাছে চলে গেল সিঙ্গেল উইন্ডো হয়ে। এই পারমিটে এখন আর কোনো অ্যামেন্ডমেন্ট ডিজিডি চাইলেও দিতে পারবে না, এক্সপোর্টার চাইলেও অ্যামেন্ডমেন্টের অপশনটা থাকবে না। এই হলো মূল কথাবার্তা। বাট কাস্টমস এন্ডে এই অ্যারেঞ্জমেন্টের ভিতরে, অর্থাৎ এই 40,000-এর ভিতরে অ্যাড ব্যাক করা সম্ভব, এই 40,000-এর ভিতরে অ্যাড ব্যাক করা, এই 7,000-এর ভিতরে অ্যাড ব্যাক করা সম্ভব, এই 7,000-এর ভিতরে অ্যাড ব্যাক করা সম্ভব, 300-এর ভিতরে অ্যাড ব্যাক করা সম্ভব, যেটা আমি এর আগে দেখিয়েছি আপনাদেরকে। যে যদি পারমিটে থাকে তাহলে সে অ্যাড ব্যাক, সংযোজন, বিয়োজন, শর্ট অ্যাক্সেস করা সম্ভব যতক্ষণ পর্যন্ত পারমিট অ্যালাউ হয়। কিন্তু এই পারমিটের বিপরীতে এখন ডিজিডিএ থেকে কোনো অ্যামেন্ডমেন্ট রিকোয়েস্ট বা আপডেট রিকোয়েস্ট আশা করে সিস্টেমে আসবে না। আমার প্রশিক্ষণ এতটুকুই শেষ। তাহলে আমরা যদি সামারি করি, সেটা হলো প্রথমে আমরা একটা পারমিট নিয়েছি, সেই পারমিটে একটা এসএস কোড ছিল, একটা এসএস কোডকে আমি 2টা বিল অফ এন্ট্রিতে ব্যবহার করেছি। একটা এসএস কোডে যে কোয়ান্টিটিটা ছিল, কোয়ান্টিটি মানে এখানে নেট ওয়েট ছিল, নেট ওয়েটকে আমি 2টো বিল অফ এন্ট্রিতে ব্যবহার করেছি। আবার একটা বিল অফ এন্ট্রি থেকে আমি কমিয়েছি ওয়েট প্যাকেজ, ওয়েট কিছুটা কমিয়ে দিয়েছি, 100 ছিল, সেখান থেকে 20 মাইনাস করে 80-তে নিয়ে আসছিলাম। দেখাতে চেয়েছি যে কাস্টমস এন্ডে যে অ্যামেন্ডমেন্ট এর পর্যায়ে অথবা এসিডিসি পর্যায়ে সম্ভব, শর্ট অ্যাক্সেস যদি কোনো কারণে অনিবার্য হয়ে আসে। কিন্তু এই ক্ষেত্রে এক্সপোর্টের ক্ষেত্রে এনবিআর একটা আদেশ আছে। আদেশটা হলো এরকম যে আমাদের যত রকম সংযোজন, বিয়োজন অ্যাসেসমেন্টের পূর্বে করতে হবে।
অ্যাসেসমেন্টের পরে সংযোজন বিয়োজন করা যাবে না, অর্থাৎ স্টাফিং হয়ে যাওয়ার পরে অ্যাসেসমেন্টটা করতে হবে। তো সেক্ষেত্রে যদি সংযোজন বিয়োজন হয়, সেটা আমি দেখিয়েছি 100 থেকে 20 কমিয়ে দিয়ে ওটাকে 80 করলাম। পরবর্তী বিল অফ এক্সপোর্টে আমি যেটা করেছি 120 দিয়ে সাবমিট করেছি। এখন যেটা থার্ড বিল অফ এন্ট্রিতে আমি যেটা করছি, আমি 5টা আইটেম সম্বলিত একটা পারমিট বের করেছি, যেটার বিপরীতে এই বিল অফ এন্ট্রিতে, এই বিল অফ এক্সপোর্টে আমরা 3টে আইটেম ব্যবহার করেছি, এবং 3টে আইটেমের মধ্যে 2টো আইটেম আমরা ফুললি রিটার্ন বা ফুললি কনজিউম করেছি, আর একটা 2টা আইটেম একদম অবিকল আনটাচ রয়ে গেছে। ধরে নিচ্ছি আরেকটা এক্সপোর্ট বিল অফ এক্সপোর্ট হবে, আরেকটার ম্যাক্সিমাম অংশ ব্যবহার করে ফেলছি, বাকিটা রয়ে গেছে। এখন চাইলে এটা দিয়ে আরো বিল অফ এন্ট্রি করা যাবে। কতক্ষণ পর্যন্ত করা যাবে? যতক্ষণ পর্যন্ত এই কোয়ান্টিটি রিমেনিং শেষ না হয়। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি শেয়ার করেছি। 2টা বিষয় এখন বলবো, যে এসএস কোড, পারমিটের এসএস কোড এবং বিল অফ এক্সপোর্টের এসএস কোড হুবহু মিলতে হবে, না হলে রিজেকশন হবে। বাকি রিজেকশনগুলো তো আপনারা দেখেছেন, এসএস কোডটাও দেখেছেন। এবং এখানেও ইম্পর্টেন্ট বিষয় হলো রিটার্ন অফের যে তরিকা, এখানে আপনি পারমিটে লেখা থাকবে নেট মাস মানে নেটওয়ার্কের ভিত্তিতে রিটার্ন অফ হবে। আর ইউওএম যদি 1 হয়, তাহলে বুঝবেন যে 41 নম্বর বক্সের বিপরীতে রিটার্ন অফ হবে। কিন্তু 41 নম্বর বক্সের বিপরীতে রিটার্ন হওয়ার সত্য হলো বিল অফ এন্ট্রি ফার্স্ট শিডিউলে ওই এসএস কোডের বিপরীতে কেজি ব্যতীত অন্য যদি মেজারমেন্ট ইউনিট থাকে, তাহলেই কিন্তু ডিজিডিএ এখানে ইউএম 1 পাঠাতে পারবে, এবং সেটা অবশ্যই নেট মাস গ্রস মাস হবে না, সেটা নাম্বার হবে, পিস হবে, ডজন হবে, গ্রস হবে, সেট হবে, ইত্যাদি ইত্যাদি হবে, মিটার হবে, যদিও বা সবকটা হয়তো ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে প্রযোজ্য না। এই হলো মোটামুটি আমাদের বক্তব্য। এখন আমরা 10 মিনিটের জন্য সেশন প্রশ্নোত্তরের জন্য ওপেন করে দিচ্ছি, এবং আমরা যতটুকু আজকে দেখিয়েছি প্রশ্নোত্তর এর ভিতরে সীমাবদ্ধ থাকবে। ধন্যবাদ। আমি একটা স্যাম্পল ডিজিডি এর এক্সিস্টিং লাইসেন্স দিয়েছি চ্যাট বক্সে। ওখানটায় কিন্তু দেখা যাচ্ছে যে ওরা আসলে মানে কোয়ান্টিটি ইউজ করেছে। আপনি সেটা নাম্বার কত আপনি চ্যাট বক্সের নাম্বারটা দেন তো দেখি, এইরকম কিনা, এ দিয়ে কিনা। হ্যাঁ, আমি শেয়ার করেন দেখি, আসলে তো আমাদের সিস্টেম আসবে। আমি চ্যাট বক্সে দিয়েছি, একটা স্যাম্পল দিয়েছি, ডিজিডি এর একটা লাইসেন্সের কপি দিয়েছি, এক্সিস্টিং লাইসেন্সের কপি। ওকে ফাইন, দেখি আমরা এটা কি আছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে কিন্তু কোয়ান্টিটি দিয়ে করা। দেখি সেটাই ইম্পর্টেন্ট। এটার নাম্বার এ নাম্বার, সম্ভবত নাম্বারটা কই, সেটা খুঁজতেছি। না, এটা সিস্টেম জেনারেটেড না, এটা আমরা এক্সিস্টিং ইউজ করি। হ্যাঁ, না, এটা যদি এনএসডব্লিউ থেকে ব্যবহৃত সেরকম একটা দেন আমাকে। এখানে না, এনএসডব্লিউ এখনো জিনিসপত্র এখনো আমাদের কাছে আসা শুরু করে না। শুরু তো করার কথা, আমরা তো জানি কিছু পারমিট অনলাইনে এখন থেকে হচ্ছে। এটা কবে তারিখ? এটা তো 200, এটা তো গত বছরে। না ঠিক আছে, কিন্তু এখন না এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। আমরা মানে গতকালকেও এক্সপোর্ট করেছি। না, তাইলে পাবেন তো, পাইলে এখানে কোয়ান্টিটি আসলে ওই যে বলা থাকবে পারমিটে, তখন এখানে ওই যে কেজি বলা থাকবে, হয়তো অন্য কিছু থাকবে, সেটার ভিত্তিতে রিটার্ন অফ হবে। ওকে, মানে এখন থেকে না, কারণ যদি ডিজিডিএ আসলে রাইটলি লাইসেন্স ইস্যু না করে, তখন গিয়ে আবার তাহলে কি আমরা উইল বি ইন ডিপ ট্রাবল অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা কালকে যে ওখানে যে সিঙ্গেল উইন্ডোর ভেন্ডর আছে, গতকালকে আমাদের সাথে এনবিআর এ ওনাদের সাথে সভা হয়েছে। এই কনসার্নগুলি আমরা ওনাদেরকে দিয়েছি, যে এটা যেন ডিজিডিএ অ্যাওয়্যার হয়, আমাদের এক্সপোর্টাররা অ্যাওয়্যার হয়। কাস্টম চেঞ্জে তো আমরা সেন্সিটাইজেশন ওয়ার্কশপ সবসময় করি, যে কোনো, যেমন আজকে আপনাদের সাথে সেন্সিটাইজেশন ওয়ার্কশপ বলি, ট্রেনিং বলি, হয়ে গেল। বাট পারমিট বা লাইসেন্স তো আমরা জেনারেট করবো, এটা আসবে সিঙ্গেল উইন্ডো থেকে ডিজিডিএ দিয়ে হয়ে থাকবে। তো আমাদের এন্ডের যতটুকু সাপোর্ট বা মানে যতটুকু করা দরকার, সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে। প্রাক প্রস্তুতি হিসাবে আজকে আপনাদের সাথে ট্রেনিং সেশন হয়ে গেল, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে এইভাবে ধারাবাহিকভাবে আমাদের 9 তারিখ পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস পর্যায়ে ট্রেনিংগুলি আছে, সিএনএ পর্যায়ে আছে, আমাদের অফিসের পর্যায়ে আছে। আমরা আমাদের পর্যায়ে যতটুকু সম্ভব আমরা করি। আর সিঙ্গেল উইন্ডো পর্যায়ে আমি যতদূর জানি, আপনাদের সেন্সিটাইজেশন ওয়ার্কশপ হোটেল আগ্রাবাদে সম্ভবত 2 দিন না 3 দিন ব্যাপী হয়েছিল। সেখানে হয়তো আপনাদের কেউ না কেউ পার্টিসিপেট আপনারা করেছেন। ঢাকায় অনেকগুলি ওনারা সেন্সিটাইজেশন ওয়ার্কশপ করেছে। তো তাছাড়া ওনাদের হটলাইন চালু থাকার কথা সিঙ্গেল উইন্ডোর, আপনারা সেই হটলাইনে বা SMS আপনারা যোগাযোগ করতে পারবেন।
আর আমাদের লেভেলে তো কাস্টমার্স পর্যায়ে আমাদের আইটি অফিসাররা আছে, আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন যদি অ্যাসাইগুডা রিলেটেড কোনো বিষয় হয়। অ্যাসাইগুডা রিলেটেড বিষয় হলো পারমিট আসার পর থেকে অ্যাসাইগুডা কাজকর্ম, যতক্ষণ পর্যন্ত পারমিট অ্যাসাইগুডা না আসছে ততক্ষণ পর্যন্ত অ্যাসাইগুডার এন্ডে কোনো কিছু করণীয় নেই। আর পারমিট যে অবস্থায় ডিজিডিএ থেকে বা সিঙ্গেল উইন্ডো থেকে আসবে আমরা সেই অবস্থায় আপনাদেরকে প্রসেস করতে দিব বা সিস্টেম সেই হিসাবে আপনাদেরকে অ্যালাউ করবে। ধন্যবাদ। এটা আপনারা যদি ভ্যালিড পারমিট থাকে তাহলে সরবরাহ করলে আমরা দেখতে পারবো যে ভ্যালিড পারমিট যদি ডিজিডি থেকে ইস্যু হয় তাহলে আমাদের সিস্টেমে চলে আসার কথা। ওকে, ঠিক আছে। আর কেউ জি, আমার কিছু কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি মাঝখানে বলেছিলেন যে এক্সপোর্টার যে পারমিটটা সেটা আমাদেরকে প্রিন্টেড কপি দিবে। এক্সপোর্টার ওই প্রিন্টেড কপিটা কি ডিজিডিএ থেকে নেবে নাকি ওরা কোনো সিস্টেমে না এটা সিঙ্গেল উইন্ডো সিস্টেমে এক্সপোর্টার সরাসরি তার একটা ইউজার থাকবে। আমি আপনার বলি, আপনারাও সিনেমাজেন হিসাবে এই যে সিঙ্গেল উইন্ডো যে সিস্টেম এটাকে সিস্টেম পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারো, তার সমস্ত কাস্টমসের সাথে এবং সিঙ্গেল উইন্ডোর সাথে জড়িত যত স্টেক হোল্ডার আছে, এটা শিপিং এজেন্ট হতে পারে, ফ্রেট ফরওয়ার্ডার হতে পারে, সিএনএফ এজেন্ট হতে পারে, ইম্পোর্টার হতে পারে, এক্সপোর্টার, সবাই কিন্তু ওখানে রেজিস্টার্ড হবে। তো সে যখন রেজিস্টার হবে সেই আবেদন করবে, এক্সপোর্টার নিজেই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে পোর্টালে ঢুকে আবেদন করবে। আবেদনটা যখন অ্যাপ্রুভ হবে তখন অ্যাসেগুড়াতে আসবে, তখন সে যখন আবেদনটা অ্যাপ্রুভ হবে সেটার একটা কপি সে নিজেই পেয়ে যাবে অথবা সে নিজে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করলে ভিউ করতে পারবে, প্রিন্ট আউটও করতে পারবে, পিডিএফও করতে পারবে, তখন সে আপনাকে পাঠিয়ে দিল। সিঙ্গেল উইন্ডো সিস্টেমের জন্য আলাদা ওয়েবসাইট হবে না, বাট এক্সপোর্টারের অ্যাক্সেস সব সময় থাকবে যেহেতু সে এটার অ্যাপ্লিকেন্ট। যেমন বিলোমেন্টের ক্ষেত্রে কি হয়, আপনারা আমাকে শেষ করতে দেন। যেমন বিলোমেন্টের ক্ষেত্রে কি হয়, আপনি কাস্টমসের রেজিস্টার্ড ইউজার, তাই না? এসএগুড়া সিস্টেমে আপনি রাত দিন সকল অবস্থায় ঢুকতে পারেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এবং বিলোমেন্টটি দেখতে পারেন। কারণ কি, আপনাকে দেখার অ্যাক্সেস আমরা দিয়ে রাখছি, তাই না? আপনি জানেন যে কাস্টমার অ্যাসেসমেন্ট করছে কিনা, অ্যাডজাস্টমেন্ট দিয়েছে কিনা, ডিউটি ট্যাক্স কম বেশি, কারণ কি আপনার অ্যাক্সেস আছে। তদ্রূপ সিঙ্গেল উইন্ডো সিস্টেমে প্রত্যেক ইম্পোর্টার এবং এক্সপোর্টারের অ্যাক্সেস থাকবে, সে রেজিস্টার করবে, সে তার সংক্রান্ত যত বিষয়াদি আছে ওখানে ইম্পোর্ট পারমিট হোক এক্সপোর্ট সে দেখতে পারবে কখন কোন অবস্থায় আছে। এবং কোন সময় সিঙ্গেল উইন্ডো থেকে ইম্পোর্টার কাছে এক্সপোর্টার কাছে কোয়ারি যাবে যে আপনি, যেমন নেভির ক্ষেত্রে কি হয়, আপনারা যারা ডিজি কার্গো নিয়ে কাজ করেন জানেন, নেভির ক্ষেত্রে যখন কোনো একটা ফ্রেট ফরওয়ার্ডার অথবা শিপিং এজেন্ট ডিজি কার্গো ডিক্লেয়ার করে তখন নেভি কি করে, নেভি কিছু ডকুমেন্ট চেয়ে পাঠায়, রিকোয়ারমেন্ট দেয়, তাই না? জি, দরকার হলে যোগাযোগ করবে ইম্পোর্টারের সাথে, অথরিটি যোগাযোগ হবে, আলটিমেটলি এই ইম্পোর্টার অথবা এক্সপোর্টার অ্যাক্সেস থাকবে এবং সে আপনাকে সাহায্য করবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে আপনি কিছু করতে পারবেন না। সেটাই। আরেকটা কোশ্চেন হচ্ছে পারমিটটা কি সিএনএফ এজেন্সি নাম্বার দেওয়ার আগে কোথাও মানে সিএনএফ এর যে এসএগুড়া সিস্টেম আছে সিস্টেম থেকে কি দেখা সম্ভব? পারমিট সি নাম্বার দেওয়ার আগে আপনি দেখতে পারবেন না। সি নাম্বার হওয়াকালীন সময় আপনি যদি পারমিট নাম্বার দেন তখন দেখতে পারবেন। আচ্ছা, মানে আমার এখান থেকে এসএগুড়া তো পারমিট জেনারেট করবে না, জেনারেট তো হবে সিঙ্গেল উইন্ডোতে। সিঙ্গেল উইন্ডো যখন পাঠাবে তখন अवेलेबल না, আপনি আপনার সিস্টেম থেকে, আপনি তো অ্যাডমিন, আপনার সিস্টেম থেকে সেটা দেখতে পাচ্ছেন সার্চ দিয়ে। আপনি দেখতে পারবেন, কাস্টমার অফিসারও দেখতে পারবে। হ্যাঁ, কিন্তু আমার পক্ষে দেখা সম্ভব না।